গল্প মন আমর। সাথে আছি আমি আরজে ঋতশ্রী। আর আমি আরজে পৃথ্বীশ। আজকের গল্পের লেখিকা অনন্যা মিত্র বসু। পর্ব 6। রানী বসুধার কি হলো? তিনি কি করলেন? অশ্মির প্রশ্নে ঘোলাটে চোখে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন ভাবরিমা। তারপর ধীরে ধীরে বললেন, বসুধা, হ্যাঁ, বসুধার অভিশাপের কথা শুনে ছুটে এলেন চন্দ্রনারায়ণ। কেঁদে পড়লেন স্ত্রীর কাছে, রীতিমতো পা জড়িয়ে ধরতে গেলেন স্ত্রীর। আস্তে আস্তে কোমল হয়ে এলো বসুধার মন। যতই হোক তিনি পতিব্রতা নারী। চন্দ্রনারায়ণ সব দোষ শৈলজার উপরে চাপালে বসুধা সেটাই মেনে নিলেন, কারণ স্বামীর বংশে রাগের মাথায় অভিশাপ দিয়ে তিনি কিছুটা মনোকষ্টে ভুগছিলেন। স্বামীর প্রতি দয়া পরবশ হয়ে তিনি বলেছিলেন, অভিশাপ তো আমি ফিরিয়ে নিতে পারবো না, শৈলজার অভিশাপও আমি খণ্ডন করতে পুরোপুরি পারবো না, তবে আমি সতী, তাই আমার ভালো মনের কথাও ফলবে। আমি তোমাকে কিছু উপায় বলে দিচ্ছি। আমার অভিশাপে এই বংশের পুরুষরা পিশাচত্ব পাবে, আর শৈলজার অভিশাপের কারণে বাঙালি স্ত্রী আনতেই হবে। কিন্তু যদি এই বংশের পুরুষরা সেই বাঙালি স্ত্রীর ওপর চরম অত্যাচার করে এবং তাকে পুরোপুরি দাসত্বে আটকে রাখতে পারে, তবে আমার আশীর্বাদে সেই পুরুষ যাবতীয় অভিশাপের কুপ্রভাব থেকে মুক্ত থাকবে। তার পিশাচত্ব তার স্ত্রী ছাড়া আর কেউ জানতে পারবে না। সমস্ত জগতের সামনে সে হবে রমণী মনোহর, কমনীয় এবং একজন সার্থক পুরুষ। শৈলজা যেহেতু আমার যন্ত্রণার যাবতীয় কারণ, তাই ওর অভিশাপে এই পরিবারে বাঙালি মেয়ে তো আসবে, কিন্তু কখনো সুখী হবে না। আমি চাই না তারা কখনো সুখী হোক। স্ত্রী রূপে না হোক, রক্ষিতা রূপেই অন্য মেয়ে আসবে সেই মেয়ের সুখের সংসারে আগুন জ্বালাতে। আমি যেমন যন্ত্রণা পাচ্ছি আজ, তারাও পাবে। স্বামীকে কখনো নিজের করে পাবে না। সব সময় পরনারী আসক্ত হবে তাদের স্বামীর প্রতি। স্বামীও চিরকাল পরনারী গমন করবে। তোমার ওপর দেব কখনো কোনো অত্যাচার করেনি? এই বংশের ছেলেরা তো বাঙালি স্ত্রীর উপর চরম অত্যাচার করে, দাসী বানিয়ে রাখে। বসুধার আশীর্বাদ নিয়ে নিজেকে বিপদ থেকে রক্ষা করতে। আমাদের মেয়েদের জীবনটাই এমন রে মা। দোষ করে পুরুষে, কিন্তু আমাদের পুরুষতান্ত্রিক সমাজে দোষ হয় মেয়ের। এই সমাজের খেলা এমনই যে মেয়েরাই হয়ে যায় মেয়েদের চরম শত্রু। বসুধা একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকেই দোষী ঠাউরে এই বংশের মেয়েদের জন্যই দিয়ে গেল অভিশাপ। পুরুষগুলো ঠিক ফাঁক তালে বেরিয়ে গেল। অশ্মির মনের মধ্যে মুহূর্তে খেলে যায় দেবের দেওয়া সেই কাগজটির কথা, যেখানে লেখা ছিল বেশ কিছু অসম্মানজনক শর্ত, যাতে সই করে সে প্রায় দেবের কৃতদাসীতে পরিণত হয়েছে। অশ্মি সেটাকে মনের মধ্যে দমিয়ে দেয়। তার এখন অন্য জিনিস জানার আছে। অশ্মি ধীরে ধীরে বলে, বসুধার অভিশাপ অনুযায়ী তো এই পরিবারের প্রথম সন্তান কখনোই কোনো বাঙালি স্ত্রীর হতে পারে না, অথচ দেবীর প্রথম সন্তান আমার গর্ভে আসছে। এতেই প্রমাণিত হচ্ছে যে এইসব অভিশাপের কোনো মাথা মুন্ডু নেই। আমি শুধু শুধুই সময় নষ্ট করে মরছি। তোমাকে তো আগেই বলেছি, এই বংশের পুরুষরা পিশাচ, আর তাদের মাথায় আছে শয়তানের বুদ্ধি। দেব ভালো করেই জানে যে তাকে একজন বাঙালি মেয়েকে বিয়ে করতেই হবে। তাই সে তোমার মতো একজন
নরম মেয়েকে বেঁচেছে, যে ওর কথায় উঠবে আর বসবে। আর তুমি ওর প্রথম সন্তানের মা নও। আমার মেয়ে চাঁদনির গর্ভে দেবের একটি ছেলে আছে, নাম বংশ। 8 বছরের বংশ দেরাদুনের একটা বড় স্কুলে পড়ে, ওখানেই থাকে। সবাই তার কথা জানে, কিন্তু উচ্চারণ করার সাহস কারোর নেই। আমি ভবরি মায়ের কথা শেষ হবার আগেই অশ্মি লাফিয়ে ওঠে। সে কথাটা বিশ্বাস করতে পারছে না। দেব এত বড় একটা সত্যি লুকিয়ে তাকে ঠকাবে সে মানতে পারে না। উল্টে তার মনে প্রচণ্ড রাগ এসে ভর করে। তার মনে জাগে উল্টো কথা। ও, তার মানে হয়তো ভবরি মা নিজের মৃতা মেয়ের প্রেমিক যাতে কাউকে আর বিয়ে করতে না পারে তার জন্য এইসব অভিশাপ গাল গল্প ফাঁদছে। সে প্রচণ্ড রাগত গলায় বলে, এটা হতেই পারে না, আমি বিশ্বাস করি না। অনেকক্ষণ ধরে গাঁজা খুঁড়ে গল্প শুনে যাচ্ছি, কিন্তু আর নয়, আমি চললাম। ভবরি মা এবার কেঁদে ফেলেন। না বেটি, কোনো গল্প না বেটি, এ সত্যি বিলকুল সচ্চি বাত আছে। আমার মেয়েকেও বলেছিলাম, শুনল না, শুনল না। ওকে বলেছিলাম দেব তোকে বিয়ে করবে না, কারণ শৈলজার অভিশাপের কারণে তোকে বিয়ে করলেই ও মরবে। কিন্তু কিন্তু চাঁদনি শুনল না। দেবের মোহে ও এমনই পাগল হয়ে গেল যে বিনা কথায় শুয়ে গেল। তারপর যখন বংশ পেটে এসে গেল, তখনও দেব চাঁদনিকে ভুলিয়ে রাখলো ওর জাদুতে। চাঁদনি জাদুতে ভুলে জন্ম দিল বংশের। দেব ওকে বলল, এখনো বিয়ে হয়নি, তাই বংশকে এখানে রাখলে লোকে নানা কথা বলবে। তাই এখন ওকে দিল্লিতে আমার এক পরিচিতের কাছে রাখবে। বিয়ে হয়ে গেলে এখানে নিয়ে আসবে। বোকা মেয়ে ওতেই রাজি হয়ে গেল, ভালোবাসার লোককে পাওয়ার জন্য। মেয়েরা তো এমন করেই মরে। তারপর তারপর হঠাৎ একদিন দেব দিল্লিতে পুরোপুরি থাকতে চলে গেল, আর আসতোই না জয়পুরে। বোকা মেয়েটা একাই রয়ে গেল জয়পুরে। অপেক্ষায় থাকতে থাকতে একদিন জানতে পারল অভিশাপের কথা। বুঝতে পারল দেব ওকে কখনোই বিয়ে করবে না। একে তো সে একজন সাধারণ দাইয়ের মেয়ে, আর তার উপর অভিশাপ। ওর কাছে আস্তে আস্তে সব খবর আসতে লাগলো। দিল্লিতে দেবীর অসংখ্য নারী সঙ্গের কথাও। মনের দুঃখে মাথার ব্যামো দেখা দিল। খায় না, দায় না, শুধু কখনো কাঁদে, কখনো হাসে, আবার কখনো একা একাই বক বক করে। তারপর বছর 2 আগে এক রাতে হঠাৎ হাভেলির ছাদ থেকে ঝাঁপ মেরে সব যন্ত্রণা শেষ করে দিল আমার অভাগিনী মেয়েটা। ভবরি মা হাউ হাউ করে কাঁদতেই থাকেন। না, সে রাত্রে ভবরি মায়ের আর কোনো কথাতেই পাত্তা দেয়নি অশ্মি। দেবের বিরুদ্ধে এত বড় অপবাদ মানতে তার মন কিছুতেই রাজি হয়নি। দেবের কুৎসিত মনোভাবের কিছুটা নিজে ভোগ করলেও দেবের প্রতি অন্ধ মোহ আর ভালোবাসায় অশ্মি কিছুতেই বিশ্বাস করতে পারেনি দেব তাকে এতখানি ধোঁকা দিতে পারে। দেবের অনেক দোষ আছে, কিন্তু দেবের কোনো নারী ঘটিত দোষ সে নিজে কখনো দেখেনি। দিল্লিতে অগুন্তি মেয়ে এমন ছিল যারা দেবের একটা ইশারায় তার সঙ্গে রাত কাটাতে দ্বিধা করত না, কিন্তু তাও দেব অশ্মি ছাড়া কারোর দিকে চোখ তুলে তাকায়নি।
তাই সে একটি বাচ্চার বাবা সেটা অশ্মি মানতে নারাজ ছিল। যখনই সে জানল ভাবরি মায়ের মেয়ে চাঁদনি দেবকে ভালোবাসত, তখন তার একটা কথায় মনে হলো যে ভাবরি মা দেবের জীবন থেকে তাকে সরাতেই এইসব গাঁজাখুরি গল্প দিচ্ছেন। আর সেটা বেশ স্বাভাবিকও, কারণ কোনো মাই চায় না যে তার মেয়ে যাকে ভালোবাসে সে অন্য কোনো নারীকে ভালোবেসে বিয়ে করুক। তার উপর ভাবরি মা সন্তান হারিয়েছেন, আর সেই সন্তান যাকে ভালোবেসে না পেয়ে মরেছে, সে বিয়ে করে সুখী হবে সেটা তার পক্ষে কঠিন। অশ্মিকেও অবশ্য দোষ দেওয়া যায় না, কারণ আধুনিক বিজ্ঞানের যুগে যেখানে সবকিছুই যুক্তির নজরে মাপা হয়, যেখানে মেয়েরা পড়াশোনা শিখছে, চাকরি করছে, নিজের জীবন নিজের শর্তে গড়ছে, সেখানে সতী এবং তার অভিশাপ এই কোনো ব্যাপারই কেমন যেন রূপকথার মতো কল্পনা ছাড়া আর কিছুই মনে হয় না। ভাবরি মায়ের বহু কান্নাকাটি আর ডাকাডাকি সত্ত্বেও কথা না বাড়িয়ে উঠে চলে এসেছিল সে। যাকে ভালোবাসে তার বিরুদ্ধে আজেবাজে কথা শুনতে আর মন চায়নি তার। তবে কথাগুলো সে একেবারে ভুলে যেতে পারেনি। একটা কাঁটার মতোই মনের ভেতরে খচখচ করছিল, যা সে অনেক চেষ্টা করেও উড়িয়ে দিতে পারেনি। বিয়ের দিন তিনেক আগে যখন জ্যাসমিন বিয়েতে যোগ দিতে জয়পুর এসে পৌঁছল, তখন অশ্মি তাকে ভাবরি মায়ের সব কথা খুলে বলল। জ্যাসমিন বেশ অবাক হল, সে বিশ্বাস করতেও পারল না কথাগুলো, কিন্তু সে এমন কিছু তথ্য অশ্মিকে বলল যা শুনে অশ্মির মনটা আরও কিছুটা ভারাক্রান্ত হয়ে গেল। অশ্মির সঙ্গে দেবের সম্পর্কটা কিছুতেই মানতে পারে না জ্যাসমিন। অশ্মির মুখে দেবের নোংরা শর্তের কথা শুনে থেকেই তার মন চিন্তায় ভরেছিল। অশ্মির জন্য সে সত্যি উদ্বিগ্ন ছিল, কারণ অশ্মির সৌভাগ্যক্রমে সে জ্যাসমিনের মতো একজন বন্ধু পেয়েছিল, যে বন্ধুত্বের মানে জানে এবং বন্ধুর জন্য সব করতে পারে। যেখানে নিজের বোন পিঠে ছুরি বসাতে দ্বিধা করেনি, সেখানে জ্যাসমিনের মতো বন্ধু ছিল বলেই হয়তো অশ্মি শেষ হয়ে যায়নি। অশ্মিকে বাঁচাতে তাকে দেবের কাছ থেকে সরিয়ে নিয়ে আসার অনেক চেষ্টা জ্যাসমিন করেছিল, কিন্তু অশ্মি ভালোবাসায় অন্ধ হয়ে স্বাভাবিক বোধ বুদ্ধি হারিয়েছিল। তাই জ্যাসমিনের কোনো কথাই সে শোনেনি। জ্যাসমিন তাও হাল ছাড়েনি। সে তলে তলে দেবের ব্যাপারে অনুসন্ধান চালিয়ে যাচ্ছিল, যাতে সে কোনো একটা উপায়ে বান্ধবীকে বাঁচাতে পারে। আর অনুসন্ধানেই বেরিয়ে এলো বেশ কিছু গোপন তথ্য। দেবের পল্লবী বলে একটা বাঙালি মেয়েকে অত্যন্ত পছন্দ হয়েছিল। পল্লবীকে সে নিজের শয্যা সঙ্গিনী হবার প্রস্তাব দেয়, কিন্তু পল্লবী তাকে ফিরিয়ে দেয়। দেব নিত্য নতুন উপহারের প্রলোভন দেখিয়ে পল্লবীকে বিছানায় নিয়ে আসার চেষ্টা চালাতেই থাকে, কিন্তু পল্লবী ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, কারণ কলকাতায় পল্লবীর একজন বয়ফ্রেন্ড ছিল আর সে তাকে বড় ভালোবাসত। পল্লবী ছিল সম্পূর্ণ অন্য ধাতের মেয়ে। সে কখনোই টাকার লোভে নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে চায়নি, আর সেটাই হয়েছিল তার জন্য কাল। প্রত্যাখ্যানের ফলে পল্লবী দেবের জেদে পরিণত হয়েছিল। অশ্মি বলেছিল, কিন্তু পল্লবীকে তো দেব ভালোবাসত। নাইসার পার্টিতে ওর রেপড হয় এবং পরে তার প্রতিবাদ করতে গেলে বদনাম রটানো হয় ওর। কলেজ থেকে রাস্টিকেট হলে ও আত্মহত্যা করে। ওকে হারিয়েছিল বলেই তো দেব আমাকে রক্ষার জন্য আমার ঢাল হয়ে দাঁড়িয়েছিল। অশ্মি, ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। পল্লবী রেপড হয়েছিল এ কথা সত্যি, কিন্তু ওকে রেপ করেছিল দেব নিজে। নাইসার সঙ্গে দেবের সম্পর্ক আছে। নাইসার হরেক রকম বাজে নেশা আছে, আর সেগুলোর জন্য ওর প্রচুর টাকা দরকার। ওর বাবা সরকারি আমলা হলেও কিছুটা কঞ্জুস প্রকৃতির, তাই উনি যা টাকা নাইসাকে দেন তাতে ওর ঠিকঠাক চলে না।
দেব ওকে সেই নেশার টাকার যোগান দেয়, আর বিনিময়ে দেবের যাবতীয় গোপন কাজের দায়ভারও নেয়। জেসমিনের কথাগুলো বিশ্বাস হয় না অস্মির। সে জিজ্ঞেস করে, এত কথা তুই জানলি কিভাবে? সে জেনে তোর কাজ নেই। এসব খবর কি করে পাওয়া যায় সেটা তুই বুঝবি না। যাই হোক, যা বলছিলাম, সে রাতে দেবের কথাতেই নাইসা পল্লবীকে নিজের পার্টিতে ডাকে। না হলে ওর মতো মেয়েকে নাইসা নিজের ছায়াও মারাতে দেবে না। দেবের লোকেরাই ওকে বদনাম করেছিল। পল্লবীকে ওর নোংরা ছবি দেখিয়ে আবার রেপ করার চেষ্টা করেছিল দেব। বাধ্য হয়ে ও পুলিশে গিয়েছিল। ক্রুদ্ধ দেব ফাঁদে ফেলে ওর গায়ে প্রস্টিটিউট বদনাম ফেলে দিয়েছিল। পল্লবী আর সহ্য করতে না পেরে আত্মহত্যা করে সব জ্বালা জুড়িয়েছিল। জেসমিনের কথায় আবার প্রতিবাদ করেছিল অস্মি। নাইসা তো আমাকেও ইনভাইট করেছিল, আর দেবী তো আমাকে বাঁচিয়েছিল চরম অপমানের থেকে। আমারও তো প্রস্টিটিউট বদনাম হয়েছিল। তখন দেব পাশে এসে না দাঁড়ালে আমার পরিণতিও পল্লবীর মতোই হতো। তাই ও পল্লবীর সঙ্গে এতটা খারাপ করেছে হতেই পারে না। তুই ভুল খবর পেয়েছিস। জেসমিন তখন হতাশ গলায় বলেছিল, প্রেমে পড়লে কি মানুষ এতটাই গাধা হয়ে যেতে পারে যে কিছুই চোখে পড়ে না? যখনই তোর কোনো সমস্যা হয়েছে তখনই দেব সেখানে উপস্থিত, যেন ও জানে তুই বিপদে পড়তে চলেছিস। কিভাবে জানে ও? যদি না সেই বিপদটা নিজেই প্ল্যান করে ও? তুই কেন বুঝতে পারছিস না অস্মি? ও তোকে ফাঁদে ফেলছে। অস্মি তখনও মানেনি জেসমিনের কথা। আমাকে ফাঁদে ফেলে কি হবে দেবের? কি এমন আছে আমার যার জন্য দেব এত কিছু প্ল্যান করতে যাবে? বরং আমার চেয়ে অনেক ভালো মেয়েও পেয়ে যেতে পারত। জেসমিন অনেক বোঝানোর চেষ্টা করে অস্মিকে, কিন্তু শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে গাল টিপে দিয়েছিল অস্মির। তুই জানিস না দেব কেন তোকে নিজের জীবনে এনেছে। কিন্তু আমি জানি এখনকার দিনে ও এমন মেয়ে পাবে না যে নিজের আত্মসম্মান পর্যন্ত বিসর্জন দিয়ে ওর কথায় উঠবে আর বসবে। কিন্তু তুই তাই করছিস। ছেলেরা তো তোর মতোই মেয়ে চায় রে, টিপিক্যাল ম্যারেজ মেটেরিয়াল। স্বামী যা ইচ্ছে তাই করতে পারবে এমন বউ থাকলে তো আর কি চাই? জেসমিনের অনেক বোঝানো সত্ত্বেও অস্মি বিয়ে ভাঙার কথা ভাবতে পারেনি। বরং দেবকে পুরোপুরি পাবার আশায় সে যেন মশগুল হয়েছিল। তার প্রথম ধাক্কাটা লাগল বিয়ের আগের দিন সঙ্গীতের সময়। রাজস্থানী কায়দায় তার জমকালো সঙ্গীতের আয়োজন হয়েছিল বিয়ের আগের সন্ধে। সেই অনুষ্ঠানেই হাসি মুখে নাচে অংশগ্রহণ করেছিল নাইসা আর তার বান্ধবীরা। নাইসাকে দেখেই মাথা থেকে পা পর্যন্ত জ্বলে গিয়েছিল অস্মির। নাইসার জন্য একসময় তার কম ভোগান্তি হয়নি, অথচ সেই নাইসাই তার বিয়ের পার্টিতে এসে হাজির। ক্রুদ্ধ মুখে দেবকে প্রশ্ন করতে গিয়েছিল অস্মি, আর চরম অপমানিত হয়েছিল। অস্মি, তুমি ভুলে গেছো যে 10টা ক্লজের একটা ছিল তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। তুমি কি চাও আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাক? দেবকে হারানোর ভয়ে গুটিয়ে গিয়েছিল অস্মি। সে রাতেই অস্থির মনে নিজের ঘর থেকে বাইরের দালানে পায়চারি করতে করতে হঠাৎ অস্মির মনে হয়েছিল দেবের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানো দরকার। আর সেটা ভেবেই সে গিয়েছিল দেবের ঘরে। ভেজানো দরজাটা ঠেলেই শিউরে উঠেছিল। বিছানায় নাইসা আর দেবের নগ্ন শরীর দুটোকে মিলিত অবস্থায় দেখে মুখ দিয়ে বেরিয়ে এসেছিল একটা চাপা আর্তনাদ। ছুটে চলে এসেছিল নিজের ঘরে। দেব কিন্তু আসেনি তার ঘরে কোনো কৈফিয়ত দিতে। অস্মি সারা রাত ঘুমোতে পারেনি।
অনেকবার ভেবেছে বিয়েটা ভেঙে দেবে, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। সে প্রেগনেন্ট। এই অবস্থায় বিয়ে ভেঙে গেলে তার বাপ মা তো তার মুখও দেখবে না। জ্যাসমিনকে বললে সে ওকে বিয়ে ভেঙে বেরিয়ে আসতে বলবে, কিন্তু কিন্তু তারপর অনেক ভেবে খাঁচায় বদ্ধ পাখির মতোই আকাশে ওড়ার ভয় থেকে পায়ের বেড়িটাকেই মেনে নিল অশ্মি। মনে করল নাইসা তো চলেই যাবে, তারপর তো শুধুমাত্র সে আর দেব। আরো গভীর ভালোবাসায় সে টেনে নেবে দেবকে। বিয়ের 5.5 মাস বাদে একটা ফুটফুটে ছেলের জন্ম দিল অশ্মি। সন্তানের মুখ চেয়ে সব ভুলল অশ্মি। সন্তানের মুখের দিকে তাকিয়ে জাগতিক সব কষ্টের ওপর অদ্ভুত প্রলেপ পড়ে গেল যেন। সে ভুলে গেল বিয়ের কিছুদিন পর থেকেই দেব তার প্রতি বড্ড বেশি রকম উদাসীন হয়ে পড়েছে। বিগত কিছুদিন ধরে অশ্মিকে জয়পুরের হাভেলিতে রেখে দেব দিল্লিতেই বেশি সময় কাটায়। তার কোনো কাজে প্রশ্ন করলেই প্রচণ্ড রূঢ় হয়ে ওঠে, হাত পর্যন্ত তুলে দেয় অশ্মির ওপর। সন্তান জন্মের খবরে জয়পুর আসে দেব। অশ্মির মা, বাবা এবং বোন অর্পিতা আগে থেকেই জয়পুরে ছিল। অশ্মির বাবা বিনায়ক বাবু দেবের কথায় চাকরি ছেড়ে পরিবারকে নিয়ে হাভেলিতেই স্থায়ীভাবে থাকতে আরম্ভ করেছেন। দেব তাদের বলেছে তার ব্যবসা দিল্লিতে, তাই তাকে সেখানে যেতেই হবে। অশ্মির এই অবস্থায় ট্রাভেল করা অসুবিধা, তাই ওরা যদি জয়পুরে থেকে অশ্মির দেখাশোনা করে তাহলে উপকার হয়। ওরা থাকতে চাননি প্রথমে জামাইয়ের বাড়িতে, কিন্তু দেব মিষ্টি করে বুঝিয়েছিল জামাইয়ের বাড়ি তো মেয়েরও বাড়ি। তাছাড়া জামাই কি ছেলের মতো নয়? ছেলে থাকলে কি তারা ছেলের কাছে থাকতেন না? দেবের নিজের তো কেউ নেই, থাকলে এভাবে ওদের কষ্ট দিত না সে। দেবের মিষ্টি কথায় ভুলে অশ্মির মা বাবা পাকাপাকিভাবে চলে আসেন জয়পুর। অশ্মি নতুন করে আরও বেশি ভালোবাসল দেবকে। শুধু বাঁকা হাসি হাসল অর্পিতা, কারণ সে বুঝল তাকে কাছে পেতেই দেবের এই চাল। অশ্মি আশা করেছিল এবারে অন্তত দেব তার ভালোবাসাকে মর্যাদা দেবে, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হল। রাতের শয্যায় অশ্মিকে নগ্ন করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেবের মুখ বিকৃত হয়ে গেল। এ কি শরীরের অবস্থা তোমার? চোখে দেখতে পারছি না, রীতিমতো কুৎসিত লাগছে তোমাকে। মাতৃত্বের আভায় উজ্জ্বল এক নতুন সৌন্দর্য যে অশ্মিকে পরিপূর্ণ নারী করে তুলেছে, দেবের যেন তা চোখেই পড়ল না। অথচ সন্তান তো অশ্মির একার নয়। দেবকে ছাড়া সন্তানের জন্ম সম্ভব নয়, কিন্তু সন্তানের জন্ম দেবার ধকলে দুর্বল অশ্মিকে সে কত সহজে অসুন্দর বলে দেয়। অশ্মির মনে বড় আঘাত লাগে। তার দু চোখ বেয়ে নামে জলের ধারা। অশ্মিকে কাঁদতে দেখে বিরক্ত হয়ে দেব ঘর ছেড়ে বেরিয়ে যায়। অশ্মি কিছুক্ষণ কান্নাকাটির পর পোশাক পরে দেবের খোঁজে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ খোঁজার পর সে অর্পিতা আর দেবকে একটা ঘরে অত্যন্ত আপত্তিকর অবস্থায় দেখতে পায়। নিমেষে যেন পায়ের তলা থেকে মাটি সরে যায় অস্মিতার। তার যে ঘরেই আগুন, কোথায় যাবে সে? চোখের সামনে অন্ধকার দেখে দরজার সামনে মাটিতে থেবড়ে বসে পড়ল অশ্মি। কতক্ষণ ওভাবে বসেছিল সে নিজেও জানে না। যখন হুঁশ এলো, দেখল অর্পিতা বিছানায় ঘুমিয়ে আছে, দেব ঘরে নেই। অস্মিতার সারা শরীর অসম্ভব রাগে জ্বলে উঠল। অর্পিতা চিরটা কাল তার সবকিছু কেড়ে নিয়েছে। কখনো কিচ্ছু বলেনি ও, কিন্তু তাই বলে অর্পিতা এতটা নিচে কি করে নামলো যে নিজের দিদির স্বামীর সঙ্গে এভাবে? অশ্মি পাগলের মতোই ছুটে গিয়ে অর্পিতাকে একটা হ্যাঁচকা টানে বিছানা থেকে তুলে তার গালে একটার পর একটা চড় মারতে লাগলো। অর্পিতা প্রথমে কিছুক্ষণ চুপ করে চড় খেল। অশ্মি চিৎকার করে উঠল, এত নোংরা তুই, এত নোংরা! ছি!
একবারও ভাবলি না আমি তোর দিদি? তোর লজ্জা করে না? লজ্জা করে না নিজের দিদির স্বামীর সঙ্গে শুতে, বেহায়া নির্লজ্জ কোথাকার? অর্পিতা নির্লিপ্তভাবে বলে উঠল, আমাকে দোষ দিয়ে কি হবে দিদি? তুই নিজের স্বামীকে ধরে রাখতে পারিসনি, সেটা তো আর আমার দোষ নয়। তোর স্বামী চরিত্রহীন, আমি না এলে অন্য কেউ আসতো, তাহলে আমি কেন ছেড়ে দেব? তোর রূপ নেই, তাই তোর স্বামী আমার রূপে মজেছে, সেটা কি আমার দোষ? অশ্মি একটু থেমেছিল, কিন্তু অর্পিতার কথা শুনে নতুন করে জ্বলে উঠে আবার চড় মারল তাকে। লাল লাল আঙুলের দাগড়া দাগ পড়ে গেছে অর্পিতার গালে। সে আচমকাই চেঁচিয়ে কেঁদে উঠল। দিদি, দিদি আর মারিস না, এভাবে কেন মারছিস তুই আমাকে? আমি কি দোষ করেছি? তুই যে ভুলে যাচ্ছিস আমি তোর ছোট বোন। পাগলামি করিস না দিদি, প্লিজ দিদি, প্লিজ কথা শোন। অস্মিতার পাগলের মতো চিৎকার আর অর্পিতার করুণ কণ্ঠের কান্নায় ওদের বাবা মা ছুটে আসেন। দেবও। প্রচণ্ড আঘাতে অশ্মি যেন পাগলের মতো হয়ে উঠেছিল। বারবার দেব আর অর্পিতার একসঙ্গে থাকার দৃশ্যটা ফুটে উঠে অসহ্য রাগে তার মনটা বিকৃত হয়ে উঠেছিল। তাই মা বাবা দেবকে দেখেও সে নিজেকে সামলাতে পারল না। ওদের সামনেই ও অর্পিতাকে আঘাত করল। অর্পিতাকে মার খেতে দেখে বিনায়কবাবু হঠাৎ কেমন যেন হয়ে উঠলেন। রাগে কাঁপতে কাঁপতে তিনি বলে উঠলেন, অর্চি, তোমার মেয়েকে সামলাও। আমার মেয়েকে কিভাবে মারছে দেখতে পাচ্ছ না? মেয়েটা মরে যাবে তো, আমি চোখে দেখতে পারছি না। এই জন্যই। অর্চিতা দেবী বিনায়কবাবুর কথার মাঝেই দেবের দিকে তাকিয়ে বললেন, দেব, তুমি আমার ছেলের মতো, সেটা আর বলে কি হবে? কিন্তু দেখছো তো আমার মেয়েদের অবস্থা, ছোট থেকেই এরকম করতে থাকে। বোনেদের ব্যাপার বোঝই তো, আমাকেই ওদের বকে ঝোঁকে সামলাতে হবে। কিন্তু তোমার সামনে সেটা করতে গেলে অর্পিতার খারাপ লাগতে পারে। যতই হোক জামাইবাবু তো, তাই তুমি যদি। দেব হঠাৎ বিনয়ের অবতার হয়ে নরম গলায় বলল, মা, আপনি এভাবে বলবেন না। আমি বুঝতে পারছি সবকিছু। আপনারা কথা বলুন, আমি যাই শুতে। কাল অনেক দরকারি কাজ আছে করবার। দেব দরজার দিকে এগোতেই অশ্মি চিৎকার করে উঠল, না, তুমি যাবে না। তোমার সঙ্গে এখানেই বোঝাপড়া করব আমি। তোমাদের দুজনকেই আমার কাছে কৈফিয়ত দিতে হবে। দেব চকিতে কঠোর চোখে তাকালো অশ্মির দিকে। এ এখন কি বলবে কে জানে। আর সব শুনলে এরাই বা কি করবেন। সোজাসুজি এদের মুখোমুখি সে হতে চায় না, কিন্তু দেবকে বাঁচিয়ে দিলেন অর্চিতা দেবী। দেবের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, দেব প্লিজ। দেব আর কোনো কথা না বলে দরজা টেনে বেরিয়ে যায়। দেব বেরিয়ে যেতে অর্চিতা দেবী তাকালেন তার মেয়ের দিকে। অর্পিতার ফর্সা গালে লাল লাল আঙুলের দাগ পড়ে গেছে। ব্যথায় তার মুখ বিকৃত, চোখ দিয়ে জল গড়াচ্ছে। অশ্মির বুকটা হাঁপড়ের মতো উঠছে নাপছে। সে রীতিমতো হাঁপাচ্ছে। দুচোখ ভরা জল আর মুখটা রাগ, অভিমান, লজ্জা, ঘৃণায় যেন কালো হয়ে উঠেছে। বিনায়কবাবু কঠোর গলায় বললেন, এই সব কি হচ্ছে অশ্মি? রাত দুপুরে এইসব কি তামাশা? ও যে তোমার ছোট বোন, সেটা কি তুমি ভুলে গেছো? না বাবা, ও যে আমার ছোট বোন সেটা আমি ভুলিনি, কিন্তু ও ভুলে গেছে। ও ভুলে গেছে, না হলে নিজের দিদির স্বামীর সঙ্গে এক বিছানায় যেতে পারলো কি করে ও? নোংরা অসভ্য মেয়ে একটা। আর তোমরা তো ওর কোনো দোষই দেখবে না। ছোট থেকে দেখে আসছি। এক এক সময় মনে হয় ওই শুধু তোমাদের মেয়ে, আমি কেউই নই। প্রচন্ড রাগে অশ্মি আবার বোনের मैं উপর गूगल হাত पे ওঠায়। करूंगी। ओ, मेरे पास तो आचमकाई। सिर्फ यही है। यही है। অর্চিতা দেবী অশ্মিকে টেনে এক চড় মারলেন।
নোংরা মেয়ে একটা, পিশাচের অংশে যার জন্ম, তার থেকে আর কি বেশি আশা করব? তখনই বলেছিলাম অঙ্কুরে বিনাশ করে দি। না, তাও হলো না। এখন বুকে বসে দাঁড়িয়ে ওপড়াচ্ছে। হ্যাঁ, ওই আমার মেয়ে। তোমাকে জন্ম দিলেও কোনোদিনই আমি মেয়ে বলে স্বীকার করতে পারিনি, আর পারবও না। তোমার সাহস কি করে হয় ওর পিতার গায়ে এমন কালি লাগাতে? তুমি তো কাল সাপ। দেবের মতো এত ভালো ছেলে যে তোমাকে রানী বানিয়ে রেখেছে, এত সুখ দিয়েছে তোমার সন্তানের পিতা, তাকেও তুমি ছাড়লে না। নিজের বোন আর স্বামীর গায়ে কাঁদা ছেটাতে তোমার লজ্জা করলো না? কি বলছো মা? তুমি ভেবে বলছো? আমি নিজের চোখে ওদের একসঙ্গে এক বিছানায় দেখেছি। আমার ভাবতেও ঘেন্না করছে। আর তুমি ওদের পক্ষ নিচ্ছ? বাবাকে তুমি পিশাচ বলছো? আমি তোমার মেয়ে মা। তুমি আমাকে এত ছোট ভাবলে যে আমি নিজের বোন আর স্বামীকে মিথ্যে অপবাদ দেব? অশ্মি মায়ের কথায় প্রচণ্ড ধাক্কা খেয়েছে। চুপ, একদম চুপ। না, আমি তোমাকে বিশ্বাস করি না। বললাম তো, আমি অঙ্কুরেই তোমাকে শেষ করে দিতে চেয়েছিলাম। এখন মনে হচ্ছে সেটাই করা উচিত ছিল। আমি ঘেন্না করি তোমাকে, ঘেন্না করি। তোমার রক্ত তার কথা বলছে, অকৃতজ্ঞ বেঈমান একটা। আর শোনো, তুমি যে মানুষটার কথা বলছো তিনি পিশাচ নন, তিনি তো দেবতা। আমি তোমার বায়োলজিক্যাল ফাদারের কথা বলছিলাম, একটা পশু। তুমি এই দেবতার মতো মানুষটার সন্তান নও, সেটা জেনেও ইনি তোমাকে পিতৃ পরিচয় দিয়েছেন। আর তুমি তার সন্তানকেই মিথ্যে অপবাদ দিচ্ছ। অর্চিতা দেবী প্রচণ্ড কঠিন গলায় কথাগুলো বললেন। ব্যাপারটা খারাপের দিকে যাচ্ছে দেখে বিনায়কবাবু বাধা দেবার চেষ্টা করলেন। তিনি একেবারেই খারাপ মানুষ নন, অত্যন্ত ভালো মনের মানুষ। কিন্তু মানুষের স্বাভাবিক সহজাত প্রবৃত্তি থেকেই নিজের ঔরসজাত সন্তানকে মার খেতে দেখে উত্তেজিত হয়ে পড়েছিলেন। না হলে তিনি অশ্মিকেও যথেষ্ট স্নেহ করেন, বরং অর্চিতা দেবীর থেকে বেশিই করেন। ছোটবেলায় অশ্মি মায়ের থেকে কোনো প্রশ্রয় ভালোবাসা না পেলেও বাবার কাছে কিছুটা পেয়েছিল। আহ অর্চি, কোন কথা কোন দিকে নিয়ে যাচ্ছ? কোনো কারণে অশ্মি কিছু একটা ভুল বুঝেছে, ওকে বোঝানোর পরিবর্তে তুমি আজে বাজে বকছ। অশ্মি, তুমি শুতে যাও এখন, কাল আমরা না হয় এসব নিয়ে কথা বলবো। বিনায়কবাবু পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন। না, ওর সত্যিটা জানা দরকার। জানা দরকার কোন শয়তান ওর বাপ। তাহলে বুঝতে পারবে এই বিকৃতি ওর পক্ষেই সম্ভব, আমার অর্পির পক্ষে নয়। ওর জন্য আমাকে অনেক সহ্য করতে হয়েছে। আমি চাই না অর্পিতা ওর জন্য সাফার করুক। দেবের মতো ভালো ছেলের জীবনটাকেও আমি নষ্ট হতে দেব না। ওর বাপের কোনো শিক্ষা হয়নি, কিন্তু ওর হওয়া দরকার। তাই প্রয়োজন পড়লে আমি দেবের সঙ্গেও কথা বলবো। অর্চিতা দেবী যেন গর্জন করে উঠলেন। অশ্মি এমনিতেই প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েছিল। মায়ের কথাগুলো শুনে সে এবার ক্ষিপ্ত প্রায় হয়ে উঠল। বলো কি তোমার সত্যি? কোন পিশাচ বাপ আমার জন্ম দিয়েছিল? তাতে তোমার কতটা হাত ছিল? বলো, বলো, কেন আমাকে অঙ্কুরেই বিনাশ করতে চেয়েছিলে? কেন নির্দয় হয়ে আমার শৈশব থেকে আমাকে অবহেলা ছাড়া আর কিছুই দাওনি? বলো, আজ তোমায় সব বলতে হবে। উত্তর দাও। শোনো তাহলে, তুমি ধর্ষণের ফসল। তোমার বাপ একজন ধর্ষক। আমার অনিচ্ছায় জোর করে নির্যাতন করেছিল সে, তারই ফসল তুমি। তাই আমি তোমাকে মন থেকে কোনোদিনই মানতে পারিনি, পারবো না। তোমাকে দেখলেই আমার সেই অত্যাচার আর যন্ত্রণার কথা মনে পড়ে। আমি ঘেন্না করি তোমাকে। অর্চিতা দেবীর কথাগুলো গরম জ্বলন্ত লাভার মতো গিয়ে পড়ে অশ্মির কানে। সে থপাস করে মাটিতে বসে পড়ে। মানে কি বলছো মা? দিদিকে এসব কি বলছো? নিজের গালের ব্যথা ভুলে লাফিয়ে উঠে দাঁড়ায় অর্পিতা।
দিদিকে ছোট করার, নিচু দেখানোর নতুন উপায় পেয়ে অর্পিতা মনে মনে লাফিয়ে ওঠে। আমার তখন সদ্য বিয়ে হয়েছে। তোমার বাবার সঙ্গে তার পৈতৃক বাড়িতেই থাকতাম আমরা। তোমার বাবার এক বড় ভাই আর 2 ছোট ভাই ছিল। বড় ভাইয়ের স্ত্রী মানে আমার যা আমাদের বিয়ের আগেই মারা যান অজানা জ্বরে। তারপর সেই ভাই আর বিয়ে করেননি। আমার বিয়ের পর থেকেই দেখতাম আমার ভাসুর অহেতুক আমার গায়ে পড়েন। তোমার বাবাকেও সেটা বলেছিলাম, কিন্তু উনি কোনো পাত্তা দেননি। তোমার ঠাকুমাকে আমি অত্যন্ত ভয় পেতাম, তাই তাকে কিছু বলার সাহস আমার ছিল না। বাড়িতে আর কোনো মহিলা ছিলেন না যাকে এসব কথা বলা যায়, তাই চুপচাপ তার অশালীন আচরণ সহ্য করতাম। আর সেটাই হলো আমার কাল। আমার ভাসুরের মনে হলো আমি তাকে প্রশ্রয় দিই। বিয়ের বছর খানেক বাদে একদিন আমাদের একটি বিয়ের নেমন্তন্ন ছিল। আমার শরীরটা ভালো ছিল না, তাই আমি যাইনি। তোমার বাবারা 3 ভাই একসঙ্গে গিয়েছিলেন। ভাসুর বলেছিলেন তিনি অফিস থেকে সরাসরি চলে যাবেন। তোমার ঠাকুমা বিধবা হয়ে স্তক কোনো নেমন্তন্ন বাড়ি যেতেন না, তাই সন্ধে 7টা নাগাদ ছেলেরা বেরিয়ে যাবার পর এক প্রতিবেশিনীর সঙ্গে স্থানীয় ঠাকুর বাড়িতে পাঠ শুনতে গিয়েছিলেন। বাড়িতে আমি একা ছিলাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর দরজায় টক টক আওয়াজ শুনে দরজা খুলতেই আমার ভাসুর আমার উপর ঝাঁপিয়ে পড়লেন। আমি অনেক ধস্তাধস্তি করেও তাকে ছাড়াতে পারিনি। আমার অনিচ্ছায় তিনি। অর্চিতা দেবী এবার হাউ হাউ করে কাঁদতে থাকলেন। তোমার ঠাকুমা শেষ মুহূর্তে এসে সব দেখে ফেলেছিলেন, কিন্তু তিনি আমায় কোনো দোষ দিলেন না। নিজের বড় ছেলেকে চড় মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। শুধু আমার হাত ধরে কেঁদে বলেছিলেন আমি যেন পুলিশের কাছে না যাই। এই বয়সে ছেলের জেল হতে তিনি দেখতে পারবেন না। তোমার বাবাও বাড়ি এসে সব শুনে আমাকে একই অনুরোধ করেছিলেন। আমার বাপের বাড়ির জোর ছিল না। তাছাড়া আজও ধর্ষক শাস্তি পাক বা না পাক, ধর্ষিতাকেই সমাজ দাগিয়ে দিয়ে দোষারোপ করে। নিশ্চয়ই ওই ইন্ধন দিয়েছিল, না হলে হবে কেন? তাই স্বামী বা শ্বশুর বাড়ির বিরুদ্ধে যাওয়ার সাহস আমার হয়নি। তাছাড়া ওরা অন্তত আমাকে দোষারোপ করেনি। সেই সান্ত্বনা থেকেই সব যন্ত্রণা মুখ বুঝে সহ্য করেছি। ধর্ষণ তো শুধু একটা মেয়ের শরীরে হয় না, মনেও হয়। বেশ কিছুদিন বাদে আমার পরিষ্কার গর্ভলক্ষণ ফুটে উঠল। ধর্ষণের নোংরা ফসল এলো আমার পেটে। আমি সেটাকে নষ্ট করতে গেলাম ডাক্তারের কাছে, কিন্তু আমার কপালই তো নষ্ট। করতে পারলাম না। একে তো দেরি হয়ে গেছে, তার উপর শারীরিক সমস্যার কারণে অ্যাবর্শন করাতে গেলে আমার প্রাণ সংশয়ের সম্ভাবনা। আমি তাতেও রাজি ছিলাম, কিন্তু তোমার বাবা রাজি হলেন না আমার প্রাণের ঝুঁকি নিতে। তিনি নিজের নাম দিলেন। তাই তার এত বড় উদারতা দেখে তার মুখের দিকে তাকিয়ে আমাকে সেই সন্তানকে জন্ম দিতে হলো। ওই আমার সেই কলঙ্ক। এখন মনে হচ্ছে তখন জোর করে ওকে শেষ করে দেওয়াই উচিত ছিল, তাহলে আমাকে এই দিন দেখতে হতো না। ওকে আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করি। আমার ক্ষত, সারা জীবন আমাকে এ নিয়েই বাঁচতে হবে। অর্চিতা দেবী কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লেন। বিনায়কবাবু পাশে বসে তার মাথায় গায়ে হাত বোলাতে লাগলেন। তিনি স্ত্রীকে সত্যিই ভালোবাসেন। তার কাছে তার ভাগ্যলক্ষ্মী অর্চিতা। ওর পিতা সব শুনে মুখ বিকৃত করে বলল, এ মা গো, ওকে দিদি বলতেও আমার এখন ঘেন্না করছে। ছি 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 ছি। যার বাপ সম্পর্কের সীমারেখা লঙ্ঘন করেছে, তার কাছে আর এর থেকে বেশি কি বা আশা করা যায়? সে তো নিজের বোন, নিজের স্বামীর গায়ে বদনাম দিয়ে সম্পর্ককে নোংরা করবে, এটাই তো স্বাভাবিক। ছি, ওর জন্য আমার মায়ের আজ এই অবস্থা। ওর পিতা এখন সত্যিই বেশ খুশি।
এতক্ষণ সে টেনশনে ছিল, তার সত্যিটা জানলে মা বাবা কি রিয়াকশন দেবেন ভেবে। এখন দিদির জন্ম রহস্য শুনে সে নিশ্চিন্ত যে দিদির কথা আর কেউ বিশ্বাস করবে না। অশ্মির মাথা যেন কাজ করছে না, পরপর আঘাতে তার সবকিছু বিকল হয়ে যাচ্ছে। এত বড় নোংরা সত্যি রয়েছে তার জীবনে। তার মা মিথ্যে বলে না, আর এইসব নিয়ে কোনো মানুষই মিথ্যে বলতে পারে না, তাও আবার একজন নারী, একজন মা এই নিয়ে সন্তানের কাছে মিথ্যে বলবে না। আর ছোট থেকে মা বাবার ব্যবহারও তো এই কথার সঙ্গে মিলে যাচ্ছে। এই জন্যই সে এত অবহেলিত, এত অনাকাঙ্ক্ষিত। অশ্মি এবার কি করবে ভেবে পায় না। যাকে সে প্রাণ দিয়ে ভালোবাসে, যার জন্য সে নিজের আত্মসম্মান পর্যন্ত বিসর্জন দিয়েছে, সে চরিত্রহীন। কত মেয়ে আজ তার জীবনে আছে অশ্মি জানে না। তার উপর তার বোনের সঙ্গেই রয়েছে অবৈধ সম্পর্ক, অথচ কেউ তার কথা বিশ্বাস করবে না, কারণ তার জন্মের সঙ্গেই জড়িয়ে আছে পাঁক। তার মা বাবা তাকে ঘেন্না করেন। কার কাছে যাবে সে? এই পৃথিবীতে সে পুরোপুরি একা। এত অসহায় সে কোনো দিন নিজেকে মনে করেনি। সারা পৃথিবীর সঙ্গে লড়া যায়, কিন্তু আপনজনেদের সঙ্গে সে কিভাবে লড়বে? অশ্মি কোনো কথা বলতে পারে না। কেমন একটা দিশাহীন ভাবে ঘর ছেড়ে বেরিয়ে আসে লম্বা টানা বারান্দায়। তার মস্তিষ্ক পুরোপুরি শূন্য, কেবল মায়ের কথাগুলো কানে বেজে যাচ্ছে। বিনায়কবাবু বা অর্পিতা তার দিকে তাকায় না। তারা অর্চিতা দেবীকে নিয়ে ব্যস্ত। তিনি বেশ অসুস্থ বোধ করছেন। অশ্মি পায়ে পায়ে বারান্দার ধারে এসে দাঁড়ায়। অনেকটা নিচে শান বাঁধানো মেঝে, চারিদিক নিস্তব্ধ। গাছের অন্ধকার খাঁজে খাঁজে অগুন্তি জোনাকি জ্বলছে। অশ্মি উপরের দিকে তাকায়। পূর্ণিমার চাঁদ আকাশে ঝলসাচ্ছে, চারিদিক স্নিগ্ধতায় ভরা। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। প্রচণ্ড রকম মনোরম একটা পরিবেশ। হঠাৎ অশ্মির বুকটা ভীষণ হু হু করে ওঠে। কি দোষ তার, কি দোষ সে নিজেই বুঝতে পারে না। এতদিন ছিল রূপের অভাব, আর এখন জন্মের মধ্যেও অপরাধের যোগ। কিন্তু তার কি অপরাধ এতে? এ দুটো জিনিসে যে কোনো মানুষেরই হাত নেই। এ তো প্রকৃতির দান। সে মেঝের উপর উপুর হয়ে পড়ে। তার সমস্ত কষ্ট অশ্রু হয়ে গাল দুটোকে যেন জ্বালিয়ে দেয়। হালকা হাতের একটা স্পর্শে অশ্মি ধরফর করে উঠে বসে। চোখ মুছতে যেতেই তার পাশে বসে পড়ে নিজের আঁচল দিয়ে অশ্মির মুখটা মুছিয়ে দিল। আসল সত্যিটা জেনে মনে দাগা লেগেছে না রে মা। আমার মেয়েটারও মনে বড্ড লেগেছিল। রাতের অন্ধকারে দিনের আলোয় ঘরের কোণে মুখ লুকিয়ে এমন করেই কাঁদতে কাঁদতে ভালোবাসার মানুষ যখন দাগা দেয়, তখন এরকমই কষ্ট হয় রে মা। মনটা যেন ভেঙে চুরমার হয়ে যায়। অশ্মি মাথা নিচু করে বসে আছে দেখে ভাবরিমা তার মাথায় গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, মা, আমার কথা তো শুনলি না? তখনও সময় ছিল পালাবার, কিন্তু এখন যে জড়িয়ে গেছিস, ওরা তোকে ছাড়বে না। এই বংশের পুরুষরা পিশাচ, অমানুষ, এদের রক্তে দোষ আছে। চরিত্রহীনতা, লাম্পট্য, নারী লোলুপতা এদের রক্তেই বহমান। রক্তের টান যে এড়ানো যায় না রে। দেবের বাপ ঠাকুরদা কেউ তার ব্যতিক্রম ছিল না। তাহলে দেবী বা আলাদা হবে কি করে? বংশ পরম্পরায় এই লাম্পট্য চলছে, এটা আমাকে মানতে হবে। কেউ এর প্রতিবাদ করে না। অশ্মি
আহত গলায় কথাগুলো বলে। হ্যাঁ রে মা, হ্যাঁ, তাই চলছে। বেশ, শোন তাহলে দেবের বাবার কথা। দেব ছোট থেকে বাবার লাম্পট্ট আর মায়ের কান্না দেখে বড় হয়েছে। এরকম ছেলেদের চরিত্র দু রকমের হতে পারে। এক, মায়ের কষ্ট দেখে নারী দরদি হবে, না হলে মায়ের উপর বাবার অত্যাচার দেখে মনে করবে মেয়েদের সঙ্গে এমনটাই করা উচিত। বংশের ধারা বজায় রাখতে দেব দ্বিতীয় ধরনটাই পেল। দেবের বাবা যশবন্ত সিংহানিয়া দিল্লিতে পড়াকালীনই তার এক সহপাঠিনী মানভীকে প্রেম করে বিয়ে করেন। মানভী পাঞ্জাবি, কিন্তু দেখতে অতি সাধারণ। সবাই খুব অবাক হয়েছিল যশবন্তের মতো ছেলে কি করে এমন মেয়েকে ভালোবাসলো, কারণ বংশ পরম্পরায় এই বংশের ছেলেরা হয় অত্যন্ত রমণী মনোহর। বিয়ের পর দুজনে জয়পুরে চলে এলেন। এই হাভেলিতেই থাকতে শুরু করলেন। অসম্ভব প্রেম ছিল দুজনের মধ্যে। যশবন্ত যেন মানভীকে চোখে হারাতেন। সবাই বলতো, মানভী মানভী নিশ্চয়ই জাদু জানে, না হলে এই অভিশপ্ত পরিবারে এমন পত্নী প্রেম অবিশ্বাস্য। বিয়ের বছর 2 বাদে জন্ম হলো দেবের। যশবন্ত যেন ছেলের মুখ দেখে পাগল হয়ে গেলেন। সব সময় মানভীর কাছে পড়ে থাকতেন। ব্যবসা দেখার জন্য তার কাজ ছেড়ে যেতে চাইতেন না। এর ফলে যা হবার তাই হলো। মালিকের অমনোযোগের সুযোগ কর্মচারীরা নিতে লাগলো। হঠাৎ করেই দিল্লিতে পারিবারিক ব্যবসা একটা বিরাট লস হলো। সঠিক সময় মাল ডেলিভারি না হয় প্রচুর বদনাম হলো বাজারে। পুরনো যে 2-4 জন বিশ্বাসী কর্মচারী ছিল, তারা এসে অনেক চেষ্টা করে যশবন্তকে সব জানালো এবং বলল যে তিনি একবার দিল্লি থেকে ব্যবসাটাকে না দেখলে, ক্লায়েন্টদের সঙ্গে কথা না বললে পরিস্থিতির উন্নতি হতে পারে। যতই হোক, কোম্পানিটা অনেক পুরনো এবং ক্লায়েন্টদের অনেকেই বংশ পরম্পরায় এদের সঙ্গে যুক্ত। পরিস্থিতি বুঝে যশবন্ত অনিচ্ছা সত্ত্বেও দিল্লি যেতে রাজি হলেন, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। সবকিছু অবহেলা করলেও রুটি রোজগারকে তো অবহেলা করা যায় না। তিনি মানভীকে নিয়ে যেতেই চেয়েছিলেন, কিন্তু দেব তখন খুবই ছোট। তাকে নিয়ে যাতায়াত করা খুব কঠিন। তাই মানভী বোঝালেন কটা দিন পরেই তো যশবন্ত জয়পুর ফিরে আসবেন। দিল্লিতে তো আর চিরটা কালের জন্য থাকছেন না। তাই এইসব ঝামেলা না করাই ভালো। কটা দিন দেখতে দেখতে কেটে যাবে। আর আর বিরহে তো প্রেম বাড়ে। তখন মানভী জানতেনই না যে নিজের ভবিষ্যৎ তিনি নিজে হাতে জলাঞ্জলি দিচ্ছেন। আর কোনোদিন তার যশবন্ত তার কাছে ফিরবে না। দিল্লিতে থাকাকালীন যশবন্ত কাজের সময়টুকু ছাড়া বাকি সময় বড় মনমরা হয়ে থাকতেন। তাই একদিন তার পুরনো এক বন্ধু তাকে জোর করে এক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে নিয়ে গেলেন। যশবন্ত গান ভালোবাসেন, তাই অনিচ্ছা সত্ত্বেও বন্ধুর ডাকে সাড়া দিয়ে সেখানে গেলেন। আর সেখানেই তার অভিশপ্ত রক্ত মাথা চাড়া দিয়ে উঠল। সেই সঙ্গীতানুষ্ঠানে রুচিরা বলে একটি বাঙালি মেয়ে এসেছিলেন সঙ্গীত পরিবেশন করতে। রুচিরাকে দেখে যশবন্ত যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। বড় বড় ওস্তাদের মাঝে ওই বছর 26-এর মেয়েটি যেন অদ্ভুত ছাপ রেখে গেল। যেমন চোখ ধাঁধানো সুন্দরী, তেমনি গানের গলা, আর সেই রকম গায়কী। মা সরস্বতী যেন নিজেকে ওর মধ্যে উজাড় করে দিয়েছেন। কিছুক্ষণ গান শুনলে তা বোঝা যায়। যশবন্ত যেন ঘাড় গুঁজে পড়ে রইলেন রুচিরার পেছনে। এক দেখায় তিনি নিজেকে সমর্পণ করে দিলেন রুচিরার কাছে। আবেগের বন্যায় হারিয়ে গেল তার
প্রাণপ্রিয়া মানবী। তখন তার হৃদয়ের সমস্ত জুড়েই শুধুই রুচিরা। খোঁজ খবর করে বার করলেন রুচিরাকে। প্রথমে পাত্তা না দিলেও শেষ পর্যন্ত যশবন্তের প্রেমের কাছে হার মানলেন রুচিরা। মন্দিরে বিয়ে হলো দুজনের। রুচিরা জানতেন না যশবন্ত বিবাহিত এবং একটি সন্তানের বাবা। মানবীও কিছুই জানতে পারেনি সেই সময়। দিল্লি আর জয়পুরে দুই স্ত্রীকে নিয়ে দিব্যি সংসার করছিলেন তিনি। যথা নিয়মে রুচিরার গর্ভেও তার একটি ছেলে হলো। ব্যবসার কাজ দেখিয়ে যশবন্ত নিয়মিত দিল্লি জয়পুর করতেন। সন্দেহ করেনি কেউই। তারপর হঠাৎ সবকিছু প্রকাশ্যে এলো। দেবের যখন 12 বছর বয়স, সেই সময় একটা পার্টিতে মহিলা মারফত মানবীর কানে এলো স্বামীর দ্বিতীয় স্ত্রীর কথা। তিনি খুব কম পার্টিতে যেতেন। সেই সময় এক আত্মীয়ার বিয়েতে দিল্লির সেই পার্টিতে যাওয়ায় খবরটা তার কানে এলো। ভালো করে খোঁজ খবর করে তিনি নিঃসন্দেহ হলেন যে কথাটা সত্যি। স্বামীর আড়ালে তিনি একদিন গিয়ে দেখা করলেন রুচিরার সঙ্গে। সবকিছু খুলে বলে কেঁদে পড়লেন রুচিরার কাছে। রুচিরা অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে। নিমেষে বুঝে গেল মানবী সত্যি বলছেন। মানবীর জন্যই যশবন্ত বারবার বলা সত্ত্বেও তাকে রেজিস্ট্রি বিয়ে করেননি বা জয়পুরে নিজের বাড়িতেও নিয়ে যাননি। তিনি মানবীকে আশ্বস্ত করে বাড়িতে পাঠিয়ে দিলেন। সে রাতেই রুচিরা আর তার সন্তান যেন কর্পূরের মতো উবে গেল দিল্লির বুক থেকে। অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন ছিলেন রুচিরা। তাই এই নোংরা ব্যাপারটাকে নিঃশব্দে থামিয়ে দিয়ে চলে গেলেন। তিনি জানতেন যশবন্তকে কিছু বললে তিনি তাকে আজে বাজে বুঝিয়ে আটকাবেন, তাই কিছু না বলে নিজের ভালোবাসাকে শেষ করে দিয়ে চলে গেলেন। যশবন্ত কলকাতা পর্যন্ত খোঁজ করেও রুচিরাকে খুঁজে পেলেন না। হারিয়ে গেলেন রুচিরা তার জীবন থেকে চিরকালের মতো। মানবী সব বলার পরেই যে রুচিরা চলে গেছেন সে কথা যশবন্ত ঠিক জানতে পারলেন, আর তারপরই হয়ে উঠলেন উন্মত্ত প্রায়। রুচিরার চলে যাওয়ার জন্য মানবীকে দায়ী করে তিনি মানবীর উপর শুরু করলেন চরম অত্যাচার। তার চোখের ওপরেই চলতে লাগলো একের পর এক নারী সংসর্গ। যশবন্ত পরিণত হলেন জীবন্ত পিশাচে। মানবী বড় নিরুপায়। তার বাবা মা মারা গেছেন, দাদারা কেউই তার দায়িত্ব নিতে রাজি নয়। তাই ছেলের মুখ চেয়ে সেই নরকেই বাস করতে লাগলেন তিনি। দেবের 18 বছর বয়সে একটা গাড়ি দুর্ঘটনায় শেষ হলো যশবন্ত মানবীর অভিশপ্ত জীবন। যোধপুরে এক আত্মীয়র ছেলের বিয়েতে যাওয়ার পথে ঘটল সেই ভয়াবহ দুর্ঘটনা। সবাই বলে ওটা দুর্ঘটনা ছিল না, ছিল খুন। যশবন্ত নারী লোলুপতার শেষ সীমায় নিজের এক বিশাল বড় ক্লায়েন্টের নাবালিকা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই ক্লায়েন্ট সে কথা জানতে পেরে মেয়েকে বাঁচাতে যশবন্তকে মারার ব্যবস্থা করে। মানবীকে মারা তার উদ্দেশ্য ছিল না, কিন্তু মানবীর নিয়তি তাকে টেনেছিল। শেষ মুহূর্তে তিনি স্বামীর সঙ্গে এক গাড়িতে চেপেছিলেন। ভাবরিমা কথাগুলো শেষ করার পর অশ্মি এক দৃষ্টে তাকায় তার দিকে। তার চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গার। কেউ প্রতিবাদ করেনি বলে আমি করব না তা হয় না। আমি এই অন্যায়ের প্রতিবাদ করবই। আমার বোকা বোনটার জীবনও শেষ করবে, আমি কিছুতেই তা হতে দেব না। ওরে ওরে, তোকে ও মেরে ফেলবে। ওদের কাছে সেটা কিছুই না। ওদের অনেক টাকা, তুই কিচ্ছু করতে পারবি না মা। ভাবরি মায়ের কথার মাঝেই ধূপধাপ পা ফেলে অশ্মি ঢোকে নিজের ঘরে। সকালের আলো ফুটে গেছে। দেব বিছানায় শুয়ে আড়মোড়া ভাঙছিল। অশ্মি ঘরে ঢুকতেই সে বলে উঠল, কোথায় ছিলে এতক্ষণ? দিব্য কাঁদছিল, অনেক কষ্টে ওকে চুপ করিয়েছি। অশ্মি
পাগলের মতো এসে চেপে ধরে দেবের জামাটা। আর কত নিচে নামবে দেব, আর কত নিচে নামবে? আমার বুক ভরা ভালোবাসা কি তোমার চোখে পড়ে না? আর কত মেয়ে চাই তোমার? লজ্জা করে না? লজ্জা করে না আমার বোনের সঙ্গে শুতে? ও ছোট, ও বোঝে না, তাই বলে তুমি যা ইচ্ছে তাই করবে তার সাথে? দেব আস্তে আস্তে নিজেকে ছাড়িয়ে নেয়। হ্যাঁ, আমি শুয়েছি তোমার বোনের সঙ্গে, আমার ভালো লাগে ওকে, ও খুব সুন্দর, কিন্তু তাতে কি? তোমাকে তো আমি ছাড়িনি। তাছাড়া তুমি বোধহয় ভুলে গেছো যে তোমার সঙ্গে সম্পর্কের আগে আমি কিছু ক্লজ দিয়েছিলাম যাতে রাজি হয়েছিলে তুমি, আর তাই জন্যই আমাদের সম্পর্কটা হয়েছে। সেখানে পরিষ্কার করে লেখা ছিল তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না এবং আমার কোনো কাজেই তুমি বাধা দিতে পারবে না। তাই আমি তোমার বোনের সঙ্গেই সম্পর্ক করি, আর যার সঙ্গেই করি। তুমি তাতে এতটুকু বাধা দিতে পারো না। আমি মানি না এসব শর্তে কোনো মাথা মুন্ডু নেই। এভাবে তুমি আমাদের দুই বোনের জীবন নষ্ট করতে পারো না। অস্মি চেঁচিয়ে ওঠে। তোমার বোনকে আমি জোর করিনি, সে নিজের ইচ্ছায় আমার কাছে এসেছে। তাছাড়া শর্তে যখন রাজি হয়েছ তখন তা মানতে তুমি বাধ্য। এখন তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। যদি তুমি চাও আমাদের সম্পর্ক ভেঙে যাক। দেব ঠান্ডা গলায় বলে, আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। আমি তোমাকে দেখে নেব, বুঝেছ? তোমাকে দেখে নেব। আমি তোমাকে শুধরেই ছাড়বো। আমি অস্মির কথাগুলোর মাঝেই দেব ঘর ছেড়ে বেরিয়ে যায়। অস্মির জীবনে এরপর নেমে আসে অভিশপ্ত অন্ধকার, কালো দিন, যা মানুষ নিজের অতি বড় শত্রুর জন্য কল্পনা করতে পারে না। অস্মি যেন দিশেহারা হয়ে পড়ে, কিন্তু এত কিছু সত্ত্বেও সে দেবকে পুরোপুরি ছাড়তে পারে না, প্রতিবাদ করতে পারে না সবকিছুর। অর্পিতার সঙ্গে ঘনিষ্ঠতা অস্মির চোখের সামনেই চলতে থাকে। অর্পিতা ব্যাপারটায় ভীষণ মজা পায় আর ইন্ধন জোগাতে থাকে। এতদিন সামান্য যা চক্ষু লজ্জা ছিল, অস্মির জন্ম রহস্য জানার পর সেটাও চলে যায়। বিনায়ক বাবু আর অর্চিতা দেবীর সামনে দেব আর অর্পিতা কিন্তু অত্যন্ত ভালো একটা ছবি তৈরি করে রেখেছে। তারা অস্মির কোনো কথাই বিশ্বাস করতে চাননি। অর্পিতাকে তাঁরা অত্যন্ত ভালোবাসেন, আর চাকরি ছেড়ে দেওয়ায় বিনায়ক বাবুরা দেবের ওপর অর্থনৈতিকভাবে সম্পূর্ণ নির্ভরশীল। তাই অস্মি সত্যি কথা বলে ওদের সামনে নিজেকে আরও খারাপ করা ছাড়া আর কিছুই করতে পারে না। অস্মির কথা একমাত্র বিশ্বাস করে জেসমিন। সে বারবার অস্মিকে বলে বেরিয়ে আসার কথা, দিব্যকে নিয়েই বেরিয়ে আসতে বলে, কিন্তু দেবকে ছাড়তে পারে না অস্মি। দেব তাকে ভালোবাসবে, এই বৃথা আশাটা সে কিছুতেই ছাড়তে পারে না। অর্পিতা আর দেবকে বারবার একসঙ্গে দেখতে দেখতে ক্রমেই মানসিক বিকৃতি হতে লাগলো অস্মিতার। কেউ সত্যিটা মানছে না, অথচ তাকে সেটা নিয়মিত চোখের উপর দেখতে হচ্ছে। সেটা অস্মিকে বিক্ষিপ্ত করে তুলতে লাগলো। সে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারত না। যখন তখন অর্পিতা বা দেবের সঙ্গে ঝগড়া করে বসত বা আঘাত করে বসত, আর ওরা অদ্ভুতভাবে সেটার সুযোগ নিয়ে বিনায়কবাবু আর অর্চিতা দেবীর সামনে দেখিয়ে দিত যে তারা নিরপরাধ। অস্মির মানসিক রোগ দেখা দিচ্ছে, সে একটা কাল্পনিক জগতে বসবাস করছে। এইসবের ফলে অস্মির নজর কিছুটা হলেও দিব্যর থেকে সরে গিয়েছিল। মা বাবার মধ্যে সমস্যা থাকলে বাচ্চারাই তো সবচেয়ে বেশি ভোগে, এক্ষেত্রেও তাই হলো। জীবনের শুরুতে একটা বাচ্চার যখন মাকে সবচেয়ে বেশি প্রয়োজন, তখনই দিব্যর মা অস্মি নিজের সমস্যায় জর্জরিত। এই সুযোগটাই নিল অর্পিতা। সে দিব্যকে কোলে তুলে নিয়ে দিদির ওপর পরবর্তী চালটা দিল। এইভাবে কেটে গেছে প্রায় 3 বছর। দিব্য মায়ের চেয়ে মাসিকেই বেশি চেনে। ভালোবাসা ভালোবাসা করে বোকা অস্মি
ছেলের দিকে বেশি নজর দিতে পারেনি। ফলে দিব্য অর্পিতাকে কাছে পেয়ে তারই ঘেঁষা হয়েছে। তবে শেষ পর্যন্ত অশ্মি নিজের ভুল বুঝতে পারল। বুঝল দেবের জন্য লড়াই করে লাভ নেই। দেব তার কোনোদিনও হবেও না, বরং দিব্যর দিকে নজর দেওয়া এখন বেশি জরুরি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অর্পিতা এর মধ্যে বুঝে গেছে যে দিব্যকে হাতে রাখতে পারলে দিদিকে সরিয়ে দেবের জীবনে জায়গা করতে তার অনেক বেশি সুবিধা হবে। আর দিদি যে অযোগ্য মা সেটা প্রমাণ করতে অর্পিতা উঠে পড়ে লাগলো। ইতিমধ্যেই সবার সামনে প্রমাণ হয়ে গেছে যে অশ্মি মানসিকভাবে অসুস্থ, তাই অর্পিতার সুবিধা হয়ে গেল। সে সবার সামনে আনতে লাগলো। বেশ কয়েকদিন এভাবে চলার পর অর্পিতা ঠিক করল একটা বড় চাল চালতে হবে, যাতে অশ্মিকে চিরকালের জন্য এখান থেকে সরিয়ে দেওয়া যায়। সে দেবের কাছে গিয়ে বারবার তাকে বোঝাতে লাগলো, এভাবে চলতে থাকলে বাবা মা সব জেনে যাবে, আর ওরা জানলে ব্যাপারটা জটিল হয়ে যাবে, আর তাই অশ্মিকে সরানো দরকার। দেবও ঠিক একই কথা ভাবছিল, কারণ তার কাছে অশ্মির প্রয়োজন ফুরিয়ে গেছে। কিন্তু পুরনো অভিশাপের জন্য সে অশ্মিকে ছাড়তে ভয় পাচ্ছিল। কিন্তু অশ্মি যদি নিজেই সরে যায়, যেমন ওই রুচিরা অরাতটা গেছিল, তাহলে সব দিক ঠিক থাকে। এবার তাই দুই শয়তানের মাথা একসঙ্গে কাজ করা শুরু করল। প্রথম যে আঘাতটা দেব আর অর্পিতা মিলে অস্মিতার উপর হানল, তার জন্য একেবারেই প্রস্তুত ছিল না অশ্মি। সে দেবের আশা ছেড়ে দিলেও নিজের মায়ের পেটের বোনকে পুরোপুরি অবিশ্বাস করতে পারেনি। তার বারবার মনে হয়েছে এ সবই অর্পিতার ছেলে মানুষই। সে দেবের চাকচিক্যে ভুলে তার ফাঁদে পা দিয়েছে, যেমন অশ্মিও দিয়েছিল। তাই বোনকে বিপদ থেকে বার করে আনা তার নৈতিক কর্তব্য। নিজের বিপদের তোয়াক্কা না করেই সে নানা তথ্য প্রমাণ জোগাড়ে মন দিয়েছিল। আর সেটারই সুযোগে তার উপর চরম আঘাত হানল তার নিজের বোন এবং স্বামী। একদিন সন্ধে থেকেই মাথাটা কেমন একটা ঝিমঝিম করছিল অশ্মির। সন্ধ্যের চাটা খাওয়ার পরেই কেমন একটা ঝিমুনি ভাব আসছিল। রাতেও খেতে ইচ্ছে করছিল না। সে আলো নিভিয়ে ছেলেকে কোলের কাছে নিয়ে শুয়েছিল। কিন্তু রাতের খাবারের আগে অর্পিতা হঠাৎ তার ঘরে এলো। কি রে, তুই এভাবে দিব্যকে নিয়ে শুয়ে আছিস কেন? অর্পিতার গলা খুব নরম আর আদুরে। বোনকে এভাবে কথা বলতে শুনে অশ্মি যেন বর্তে গেল। সাধারণত অর্পিতা ইদানিং কখনোই দিদির সঙ্গে এত ভালো করে কথা বলে না। অশ্মি ধর্মড়িয়ে উঠে বসল। না, এমনি মাথাটা খুব যন্ত্রণা করছে, তাই আলো সহ্য হচ্ছে না। খেয়েছিস দিদি? অর্পিতা প্রশ্ন করে। না, খেতে ইচ্ছে করছে না, শরীরটায় জুত পাচ্ছি না ঠিক। অশ্মি আস্তে আস্তে কথাগুলো বলল। এরকম রাতে না খেয়ে থাকিস না দিদি, শরীর খারাপ হবে তো। কিছু অন্তত খেয়ে নে। আমি দিব্যকে খাইয়ে দিচ্ছি ততক্ষণে, তুই খেয়ে আয় যা। অর্পিতার জোড়াজুড়িতে ছেলেকে তার হাতে দিয়ে অস্মিতা খেতে চলে যায়। খাওয়ার পর সে আরও অসুস্থ বোধ করে। কোনো মতে বিছানায় গিয়ে শোয়। তারপরেই গভীর ঘুমে তলিয়ে যায়, বেহুশ হয়ে যায় যেন। অশ্মি বিছানায় নেতিয়ে পড়তে অর্পিতা তার ঘরে আসে, মুখে ব্যাকা হাসি। তার মাদক যথাযথ কাজ করেছে। পরদিন সকালে প্রচণ্ড চেঁচামেচিতে অশ্মি কোনো ক্রমে উঠে বসে দেখল দেব, তার বাবা মা বোন ক্রুদ্ধ মুখে দাঁড়িয়ে আছে। তার পাশে বিছানায় একটি ছেলে নগ্ন গায়ে জড়সড় হয়ে বসে আছে। অশ্মি এক ঝলক তাকিয়েই ছেলেটিকে চিনতে পারল। নাইসার দলে বহুবার একে সে দেখেছে। তারপর নিজের শরীরের দিকে তাকিয়ে চমকে উঠল। তার নিরাবরণ শরীরে
শুধু একটা চাদর কোনো ক্রমে জড়ানো। সে চাদরটা দিয়ে ভালো করে নিজের শরীরটা জড়িয়ে জড়সড় হয়ে বসল। নিমেষে দেব অশ্মিকে চরিত্রহীনা প্রমাণ করে দিল। ছেলেটিও বলল অশ্মির সঙ্গে কলেজ জীবন থেকে তার প্রেম ছিল, কিন্তু অশ্মি তাকে ছেড়ে দেবকে বিয়ে করে। বিয়ের পর কিছুদিন যোগাযোগ ছিল না, কিন্তু তারপর হঠাৎ অশ্মি নিজেই তার সঙ্গে যোগাযোগ করে এবং নতুন করে সম্পর্কে জড়াতে চায়। সে অশ্মিকে প্রচণ্ড ভালোবাসে, তাই অন্যায় জেনেও সে অশ্মিকে ফেরাতে পারেনি। এর আগেও সে অশ্মির সঙ্গে এই হাবেলিতে সবার অগোচরে রাত কাটিয়েছে। অশ্মি বারবার অস্বীকার করলেও কেউ তার কথা বিশ্বাস করে না। যেভাবে দুজনকে এক বিছানায় দেখা গেছে, তারপর আর ব্যাপারটা অবিশ্বাস করার কিছু থাকে না। তারপর অর্পিতা ফুট কাটে। যার বাবাই সম্পর্কের মর্যাদা দেয়নি, তার কাছে তো এটাই স্বাভাবিক। বিনায়কবাবু আর অর্চিতা দেবীর সামনে আরও নিচে নেমে যায় অশ্মি। দেবের চরিত্রহীনতা সামনে আনতে গিয়ে সে নিজেই চরিত্রহীনার তকমা লাভ করে। এই ঘটনার দিন কতক বাদে হঠাৎ দিব্যর জ্বর এলো, আর ঠিক তখনই দেবের পিশাচ মস্তিষ্ক আবার তার খেলা খেলল। লোহা গরম থাকতে থাকতেই তাতে বারবার আঘাত হানতে হবে, এই নীতি থেকেই সবার অজান্তে পুনরায় অশ্মির খাবারে মাদক মেশানো হলো। মাদকের নেশায় আচ্ছন্ন অশ্মির হাতে একটা ভুল ওষুধ তুলে দিয়ে অর্পিতা সেই ওষুধটা দিব্যকে খাইয়ে দিতে বলল। অশ্মি কিছু না বুঝে যখন সেই ওষুধ দিব্যকে খাওয়াতে যাবে, তখন অর্পিতা এসে টানাটানি শুরু করলো ওর হাত ধরে। মা, বাবা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, দেখে যাও, দেখো দিদি কি করছে। চরিত্রের দোষ তো আগেই ছিল, পাগলামি করে সেসব ঢাকার চেষ্টা করছিল, আর এখন তো নেশাও করছে। নেশায় চুর হয়ে ছেলেটাকে মারতে চাইছে। আমার দিব্য মরলে তো ওর পথের কাঁটা সরে যায়, জীবনে তো আর কোনো বাঁধনই থাকবে না। এমন ডাইনি মা আমি জন্মে দেখিনি। অশ্মি কিছুই বোঝেনি, সে জানেও না ভুল ওষুধ। ছেলের জ্বর দেখে তার নেশাগ্রস্ত মাথায় কিছুই ঢোকে না যে কেন তাকে ওষুধ খাওয়াতে দেওয়া হচ্ছে না। সে জোর করেই ওষুধ খাওয়াতে চায়। তখন তার গালে এসে পড়ে একটা প্রচণ্ড চড়। বিনায়ক বাবু তাকে চড়টা মেরেছেন। গোটা কয়েক চড় খাবার পর অশ্মির জ্ঞান ফিরে আসে। হাতের ওষুধটা দেখে সে চমকে ওঠে। এই ওষুধ কোথা থেকে এসেছে সে কিছুতেই মনে করতে পারে না। আগের বারের মতোই এবারও তার কথা কেউ বিশ্বাস করে না। বিনায়ক বাবু আর অর্চিতা দেবীর নজরে পুরোপুরি চরিত্রহীন, পাগল, নেশাগ্রস্ত, অসুস্থ একজন মানুষে পরিণত হয় অশ্মি। বলা যায় ওদের চোখে মনুষ্য পদবাচ্যও আর সে থাকে না। বিনায়ক বাবু, অর্চিতা দেবী আর দেব মিলে ঠিক করে নেয় পরের দিন তাকে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হবে। অশ্মি প্রচুর কান্নাকাটি করেও কাউকে কিছু বিশ্বাস করাতে পারে না। সবাই একমত যে এভাবে ছেড়ে রাখলে অশ্মি অনেক কিছুই করতে পারে। দেব অশ্মিকে টানতে টানতে একটা ঘরে বন্ধ করে দরজা বাইরে থেকে আটকে দেয়। অশ্মি পড়ে পড়ে কাঁদতে থাকে। কতক্ষণ এভাবে কেঁদেছে সে জানে না। হঠাৎ দরজা খোলার আওয়াজ পায়। দেখে ভাবরিমা। ভাবরিমা তার কাছে এসে বসে পড়ে বলে, বেটি, বেটি তুই ভাগ যা বেটি। এই নে ফোন, ফোন। কোনো ইয়ার দোস্ত থাকলে তাকে আসতে বল, আর দরজা খুলে দিয়েছি, তুই পালা এখান থেকে, তুই পালা। অশ্মি দ্রুত ফোনটা নিয়ে জাসমিনকে ফোন করে সব খুলে বলে, আমি দিব্যকে নিয়ে পালাচ্ছি, আর কিছু করার নেই, সব হাতের বাইরে চলে যাচ্ছে। সে ভাবরিমার দিকে তাকাতেই তিনি বললেন, ফোনটা তুই রেখে দে। আমার ফোন এটা, কিন্তু আমার ফোন করার কে আছে বল? আমার কোনো কাজে লাগে না। তুই রেখে দে, তুই রেখে দে, তোর কাজে লাগবে। কিন্তু বেটি, ছেলেকে এখন নিলে তুই পালাতে পারবি না। তুই নিজে এখন পালা, পরে ছেলেকে নিয়ে যাবি। ছেলে ছোট, আদালতে গেলে ছেলে তোরই হবে, কিন্তু এখন তুই পালা বেটি, তুই পালা। অশ্মি ভাবরি মায়ের কথা এবারেও শোনে না। দিব্যকে না নিয়ে চলে যাবার কথা সে ভাবতে
থাকতেও পারে না, কিন্তু দিব্যকে কোলে নিতেই শিশুর কাঁচা ঘুম ভাঙা এসে সশব্দে কেঁদে ওঠে। পাশেই শুয়েছিলেন অর্চিতা দেবী। সে ধর্মরিয়ে উঠে বসে অস্মিকে ওভাবে দিব্যকে কোলে নিতে দেখে চিৎকার জুড়ে দেন। সবাই ছুটে আসে। অস্মিকে আবার ঘরে বন্ধ করে দেওয়া হয়। পরদিন সকালে দেব যখন আরও দুজনের সাহায্যে অস্মিকে তার সমস্ত বাধা উপেক্ষা করে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করছে, আচমকাই রণরঙ্গিনী মূর্তি ধরে দেবের হাতে প্রাণপণ একটা কামড় বসিয়ে দেয় অস্মি। হাত কেটে রক্ত বেরিয়ে আসে। দেব উফ বাপরে বলে হাত ছেড়ে দেয়। দেবের হাতে রক্ত দেখে বাকিরা একটু অন্যমনস্ক হতেই অস্মি টেনে দৌড় মারে। হাভেলির বাইরে আসতেই একটা কালো স্করপিও এসে দাঁড়ায় তার সামনে। নিমেষে অস্মি তাতে উঠে বসতেই কেউ কিছু করার আগেই অস্মিকে নিয়ে গাড়িটা হাওয়া হয়ে যায়। দেব যদি ধাওয়া করে, সেই ভয়ে বেশ কয়েকটি গাড়ি বদলে দিল্লি পৌঁছয় অস্মি। সমস্ত ব্যবস্থা জ্যাসমিনেরই করা। দ্বিতীয়বার অস্মিকে ঘরে বন্ধ করার সময় বাবরি মায়ের ফোনটা তার কাছেই থেকে গিয়েছিল। অস্মি জ্যাসমিনকে ফোনে সবটা জানালে সে পালাবার এই বুদ্ধিটা দিয়েছিল। দিল্লিতে গিয়ে জ্যাসমিনের বাড়িতেই উঠেছিল অস্মি। দিব্যকে আনতে না পেরে কান্নায় ভেঙে পড়েছিল সে, কিন্তু সে নিরুপায়। দিব্যর কাছে যাবার উপায় আর তার নেই। দেব অত্যন্ত চালাক। অস্মি পালানোয় সে পরিষ্কার বুঝেছিল যে এই এত বুদ্ধি অস্মির হবে না, এটা জ্যাসমিন ছাড়া আর কারোর বুদ্ধি নয়। তাই সে সরাসরি জ্যাসমিনকেই ফোন করে বলেছিল, দিব্যকে অস্মির হাতে তুলে দেবার আগে আমি ওকে হত্যা করব। হয় ছেলে আমার কাছে থাকবে, না হয় পৃথিবীতেই থাকবে না। যেহেতু দিব্য দেবের কাছেই রয়েছে, তাই জ্যাসমিন রাগে ফুঁসলেও তার কিছু করার নেই। অস্মির কাছেও ছেলেকে নিজের কাছে পাবার চেয়ে বেশি সন্তানের জীবন, তার চেয়ে বেশি কেউ জানে না দেব কি করতে পারে। মাস চারেক অস্মি জ্যাসমিনের সঙ্গেই থাকল। জ্যাসমিনের লন্ডন যাওয়ার কথা ছিল। তার ব্যবস্থাতেই অস্মিও তার সঙ্গে পাড়ি দিল লন্ডন। জ্যাসমিনের সাহায্যেই লন্ডনে শুরু হলো তার নিজস্ব ফ্যাশন হাউস ব্লু লিলিজ। অস্মির নিজের পরিশ্রম, শিক্ষা আর রুচিবোধ কিছুদিনের মধ্যেই সাফল্যের শিখরের দিকে রওনা হল। জ্যাসমিনের সমস্ত ঋণ শোধ করে শুরু হলো তার নিজস্ব স্বপ্নের উড়ান। অস্মি বহুবার ভেবেছে ছেলেকে নিজের কাছে নিয়ে আসবে, কিন্তু দেবের ভয় তার অবচেতন মনে এতটাই দানা পাকিয়ে আছে যে শত চেষ্টাতেও তা সরাতে পারেনি। আজও ঘুমের মধ্যে ফিরে ফিরে আসে সেই ভয়াবহ দিনগুলি। তাছাড়া সেই সময় দেশে ফেরা, বিশেষত জয়পুর যাওয়া তার জন্য সুরক্ষিত ছিল না, কারণ সে যেদিন পালায় সেদিনই ভাবরি মায়ের দেহ হাভেলির দিঘিতে পাওয়া যায়। পুলিশ অস্মির সঙ্গে সেই মৃত্যুর কোনো যোগাযোগ না পেলেও গুজব এবং আবেগ কোনো যুক্তি মানে না। দেবী সূক্ষ্মভাবে রটিয়ে দেয় ভাবরি মাকে খুন করে অস্মি পালিয়েছে। অস্মির বেলেল্লাপনা জানতে পেরে দেবকে সবটা জানিয়ে দিয়েছিলেন বলেই অস্মি তাকে মেরেছে। অস্মি পলাতক আর ভাবরি মা মৃত, তাই দেবের বলা মিথ্যেই সত্যিতে রূপান্তরিত হল এবং ভাবরি মায়ের পরিবারের লোকেরা রক্তপিপাসু হয়ে উঠল। হাভেলি থেকে ভাবরি মা মোটা টাকা পেতেন, তাতে অনেকেরই সংসার চলত। ভাবরি মায়ের মৃত্যুতে তাদের পেটে লাথ পড়ল, আর তার জন্যে অস্মিকে দায়ী করে তাকে মারতে উদ্যত হয়ে রইল অনেকেই। তাছাড়া দেব অস্মির অনুপস্থিতির সুযোগে নানা সাক্ষ্য প্রমাণ ইত্যাদি দিয়ে নামকরা উকিল লাগিয়ে টাকার খেলায় আইনের চোখে অস্মিকে পাগল, চরিত্রহীন, নেশাড়ু আরও অনেক কিছুই প্রমাণ করে দিল, যাতে অস্মি ডিভোর্সের অ্যাপ্লাই করে তা পেয়ে গেলেও সন্তানের কাস্টাডি না পায়। অস্মি প্রাণের ভয়ে জয়পুর যেতে পারল না, তাই তার উকিল বিশেষ কিছু করতে পারল না। তাছাড়া তার টাকার জোর কোথায়? যা হচ্ছে পুরোটাই জ্যাসমিনের টাকায়। তাই জ্যাসমিন বারবার বলা সত্ত্বেও বন্ধুর ওপর চাপ সৃষ্টি করে নামি উকিল লাগাতে অস্মি রাজি হল না। অদ্ভুতভাবে
দেব কিন্তু অশ্মিকে ডিভোর্সের কথা বলল না, আর অশ্মিও ডিভোর্স চায়নি। ছেলের কাস্টাডির জন্য অশ্মি লড়তে পারল না, কারণ তার মনে পাথরের মতো চেপে বসেছিল দেবের ভয়। পৃথিবীর অন্য প্রান্তে থেকেও সেই ভয় তার পিছু ছাড়েনি। দেব দেব সব পারে। কখন যে সকাল হয়ে বেলা গড়িয়ে গেছে কথায় কথায় দুজনের কেউই খেয়াল করেনি। অশ্মির কথা থামতেই নীল আচমকা অশ্মিকে বুকের মধ্যে গাঢ়ভাবে জড়িয়ে ধরে তার কপালে একটা চুম্বন এঁকে দেয়। এত যন্ত্রণা পাবার পরেও তুমি জয়পুর যেতে চাও? তোমার প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে ওখানে গেলে। তাই তুমি যদি যাও তাহলে আমি তোমার সঙ্গে যাবই। তোমার অতীত শুনে আমার ভয় করছে অশ্মি। মনে হচ্ছে না গেলেই কি নয়। আদৌ কি ওরা সত্যি বলছে বলে তোমার মনে হয়? আমি জানি না নীল, ওরা সত্যি বলছে কিনা। হয়তো আমাকে বিপদে ফেলার জন্য ওরা নতুন চক্রান্ত করছে। কিন্তু আমার সন্তান অসুস্থ, এই কথা শোনার পর আমি কি করে না গিয়ে থাকি বলতো? আমার নারী ছেঁড়া ধন দিব্য, ওর প্রতি আমি কোনোদিন কোনো কর্তব্যই পালন করতে পারিনি। বহুদিন হয়ে গেল ওকে চোখের দেখাটুকুও দেখতে পাইনি। তাই আমাকে যেতেই হবে। তবে মনে হয় পুরোটা মিথ্যে নয়, তাহলে মা আমাকে কল করতো না। অশ্মি দীর্ঘ শ্বাস ফেলে বলে, তাও তোমার একবার ভেবে দেখা উচিত। ওখানে তোমার মারাত্মক বিপদ হতে পারে। তাই আগে সত্যি মিথ্যে যাচাই করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমার কেউ নেই নিজের বলতে। আমি চাই না তোমাকে হারাতে। নীল গাঢ় স্বরে বলে। জ্যাসমিন ঠিক এই কথাটাই বলছিল। ওই সব খবর এনে দেবে, কিন্তু তার জন্য ওর কিছুটা সময় লাগবে। আর সময়টাই তো আমার হাতে নেই। ওর জন্যই আজও আমি এই পৃথিবীতে সুস্থভাবে বেঁচে আছি। বারবার ওই আমাকে রক্ষা করেছে, সেই জন্যই এখনো চুপ করে বসে আছি। 5 বছর আগেও ও যেতে বারণ করেছিল, শুনিনি। তারপর ওকেই ময়দানে নামতে হয়েছিল আমাকে বাঁচাতে। তাই এবারে ওর কথা অমান্য করতে মন চাইছে না। কিন্তু তুমি বলো আমি কি করব এখন? আমি তো মা। অশ্মির চোখের পাতাগুলো জলবিন্দুতে ভারী হয়ে ওঠে। 5 বছর আগে আবার কি হয়েছিল? ও তো কিছুর পরেও আবার তুমি জয়পুর গিয়েছিলে নাকি? নীল বিস্ময়ে হতবাক হয়ে যায়। অশ্মি কিছু একটা বলতে যাবে, তার আগেই তার ফোনটা সশব্দে বেজে ওঠে। সারা ফোন করেছে। অশ্মির সকাল সকাল একটা ক্লায়েন্ট মিটিং আছে, সেটা মনে করাতে। আর মাত্র 1.5 ঘন্টা হাতে আছে। তার আগে অশ্মিকে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে অফিসে পৌঁছতে হবে। সে আর কথা বলতে পারে না। কোনো রকমের জামাকাপড় পরে গাড়ি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়। অশ্মি বেরিয়ে যাওয়ার পর নীল বিছানাতেই শুয়ে থাকে। তার এই মুহূর্তে তেমন কোনো কাজ নেই। রাতে একটা পার্টির অ্যাসাইনমেন্ট আছে, কিন্তু সেটার জন্য রাত 8টা নাগাদ বেরোলেই হবে। এখন সবে সকাল 11টা বাজে। তার এই মুহূর্তে প্রধান ভাবনার বিষয় অশ্মিকে নিয়ে। অশ্মিকে নীল সত্যিই প্রচণ্ড ভালোবাসে। অশ্মিকে হারানোর কথা সে ভাবতেই পারে না। অথচ অশ্মির কাছে সে যা শুনেছে তাতে ওখানে গেলে তার প্রাণ সংশয় অনিবার্য। নীল অবশ্য থাকবে সঙ্গে, কিন্তু সে তো কখনো এর আগে ইন্ডিয়া যায়নি। তাই ওখানকার হাল হাকিকত কিছুই জানে না। তাছাড়া দেব আর অর্পিতা যেরকম চালাক, তাতে তার পক্ষে অশ্মিকে বাঁচানো বেশ কঠিন। বিপদ কোন দিক থেকে আসতে পারে সে জানে না। অথচ অশ্মি ওখানে যাবার জন্য বদ্ধপরিকর। তার জন্য তাকে দোষও দেওয়া যায় না। যতই হোক সে তো মা। নীল সবকিছু তাকে জিজ্ঞেস করতে পারবেও না। ওই ব্যাপারটা
অশ্মির জীবনে ক্ষত, জানার জন্যে সেটাকে খুঁচিয়ে তোলাটা অমানবিকতা। নীল বহুক্ষণ চিন্তা ভাবনা করেও কোনো কুল কিনারা পেল না। হঠাৎ তার মনে হলো, আরে এই ব্যাপারে জ্যাসমিনের সঙ্গে কথা বলা যেতে পারে। সে তো অশ্মির সমস্ত কিছু জানে। তার চেয়ে বড় সুহৃদ তো অশ্মির আর কেউ নেই। সে নিজেই তো হালে এসেছে, অথচ জ্যাসমিন প্রতি মুহূর্তে অশ্মিকে রক্ষা করে এসেছে। সে অবশ্যই সঠিক পথ দেখাতে পারবে তাকে। নীল জ্যাসমিনকে ফোন করে। পার্টি সূত্রে তার কাছে জ্যাসমিনের নাম্বার ছিল। হ্যালো ম্যাম, আমি নীল বলছি। আজ একবার একটু দেখা করা যাবে? আর্জেন্ট দরকার আছে। জেসমিন প্রথমে নীলকে চিনতে পারেনি। কে নীল? ম্যাম, আপনার পার্টিতে গিয়েই আমার সঙ্গে অশ্মির প্রথম দেখা হয়। ও অসুস্থ হয়ে পড়েছিল, আমি তুলে নিয়ে গিয়েছিলাম। ওর ব্যাপারেই কিছু কথা বলতাম। নীল তড়বড়িয়ে বলে ওঠে। অশ্মির নামে জ্যাসমিনের সব কিছু মনে এসে যায়। সে একটু হালকা গলাতেই বলে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তো অশ্মির নিউ বয়ফ্রেন্ড, কি তাই তো? বেশ, আমি অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি। বিকেল 5টা নাগাদ চলে এসো। অশ্মি আসছে? না ম্যাম, আমি আলাদাভাবে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই, আপনার যদি আপত্তি না থাকে। না, আপত্তির কি আছে? বেশ, চলে এসো তাহলে। বাই। জেসমিন ফোনটা নামিয়ে রাখে। বিকেল 5টা নাগাদ নির্ধারিত কফি শপে এসে বসে জ্যাসমিন আর নীল। কোনো ভনিতা ছাড়াই কফিতে চুমুক দিয়ে নীল সোজাসুজি প্রশ্ন করে জ্যাসমিনকে। অশ্মি ইন্ডিয়া যেতে চায়, আর তার জন্য আমি অত্যন্ত চিন্তিত। আমার মনে হয় না জয়পুর ওর জন্য যথেষ্ট সুরক্ষিত। আপনি ওর সবচেয়ে ভালো বন্ধু, তাই আমি এই ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। জেসমিন সোজাসুজি তাকায় নীলের চোখের দিকে, কিছু একটা বোঝার চেষ্টা করে। তা তোমার এত চিন্তা কেন অশ্মিকে নিয়ে? চিন্তার কারণ আছে। আমি অশ্মিকে ভালোবাসি। বলতে পারেন অশ্মি ছাড়া আমার আর কেউ নেই। ওর সঙ্গে আমিও ইন্ডিয়া যাব, তাই আমার সবকিছু জেনে নেওয়া দরকার। ভালোবাসো? তুমি কতটুকু চেনো ওকে? কতটুকু জানো ওর ব্যাপারে যে ওকে ভালোবাসো বলছো? অশ্মি জানে এই ব্যাপারটা? ওই বা কতটুকু জানে তোমার ব্যাপারে? ও সব দিক থেকে তোমার থেকে অনেক আলাদা। সবচেয়ে বড় কথা, ও তোমার থেকে অনেক বড়। তাহলে কি দেখে হঠাৎ এত তাড়াতাড়ি প্রেমে পড়ে গেলে? শোনো, আমি চাই না অশ্মি আবার কোনো কষ্ট পাক। ও জীবনে অনেক যন্ত্রণা পেয়েছে, ওকে আর কোনো যন্ত্রণা আমি পেতে দেব না। জেসমিন একটু উত্তেজিত হয়ে যায়। ইজি ম্যাম, ইজি ইজি। আমি জানি অশ্মির জীবনে অনেক যন্ত্রণা পেয়েছে, তাই আমিও চাই না ও কষ্ট পাক, কিন্তু ইনফ্যাক্ট আমি ওকে সব যন্ত্রণা থেকে রক্ষা করতে চাই। আপনি ওর ভালো বন্ধু, তাই ওর ব্যাপারে চিন্তিত হওয়াটাই স্বাভাবিক, কিন্তু ট্রাস্ট মি ম্যাম, আমি ওর কোনো ক্ষতি চাই না। আমি চাই ও সব কষ্ট ভুলে গিয়ে জীবনে সুখী হোক। আর ভালোবাসলাম কি করে সেটা তো আমি নিজেও জানি না, কারণ ভালোবাসার তো কোনো কারণ হয় না বলেই আমার মনে হয়। যে ভালোবাসা হিসেব করে কারণ দেখে হয় সেটা ভালোবাসা নয়, একটা চুক্তির মতো। আমি অশ্মিকে ভালোবেসে ফেলেছি কোনো কারণ ছাড়াই, মন থেকে। আর অশ্মিও জানে আমি ওকে ভালোবাসি। ও বহুবার আমাকে ফিরিয়ে দিয়েছে অতীতকে ভয় পেয়ে, কিন্তু শেষ পর্যন্ত মনকে চিনে নিয়ে আমার কাছে আসতে বাধ্য হয়েছে। আপনি যেটা বলছেন সেটা সত্যি যে আমি বা অশ্মি একে অপরের ব্যাপারে কতটুকু জানি, কিন্তু আপনাকে এটুকু বলতে পারি যে ভালোবাসতে গেলে যতটুকু একে অপরের সম্পর্কে জানা দরকার ততটুকু আমরা জেনে নিয়েছি। আমার আরও কিছু জানার দরকার আছে যা অশ্মির থেকেই জানতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে যে ওর এই কথাগুলো বলতে ভীষণ কষ্ট হয়, তাই ওকে জিজ্ঞেস করাটা ঠিক হবে না। আপনি ওর বেস্ট ফ্রেন্ড, তাই আপনি সব জানবেন ধরে নিয়েই আপনাকে জিজ্ঞেস করলাম। নীল ধীরে ধীরে বলে,
দেখো, অশ্মির জীবনে যেভাবে একটার পর একটা সমস্যা এসেছে, ও নিজের বাবা মা যেভাবে ওকে ভুল বোঝে, তাতে ওর জন্য আমার সব সময় চিন্তা হয়, সব সময়। মেয়েটা আর আঘাত পেলে শেষ হয়ে যাবে। আমি তো জানি ভেতরে ভেতরে ও কতটা নড়বড়ে হয়ে গেছে। তাই কারোর ব্যাপারে আমি সন্দেহের ঊর্ধ্বে থাকতে পারি না। কিন্তু কিন্তু আমি আর কত দেখব ওকে? আর তোমার কথা শুনে মনে হচ্ছে হয়তো তোমাকে ভরসা করা যায়, তাই তোমাকে সব বলছি। আমি অশ্মিকে যতটুকু চিনি তাতে ও জয়পুর যাবেই। আর আমি নিজে এমন ভাবে ফেঁসে আছি যে চাইলেও আমি ওর সঙ্গে যেতে পারবো না। তাই তুমি যদি ওর সঙ্গে যাও তাহলে তাহলে ভালো হয়। অ্যাটলিস্ট ও একেবারে একা হয়ে যাবে না। আমি ওর সঙ্গে কাকে পাঠাবো তাই ভাবছিলাম। তুমি গেলে এই সমস্যাটার সমাধান হয়ে যায়। জাসমিন একটু ক্লান্তভাবে বলে। জাসমিন সত্যিই বড্ড চিন্তায় ছিল। তার সামনেই বিয়ে, এত বেশি বয়সে সে একজন জীবনসঙ্গী পেতে চলেছে, তাই সবাই বড্ড বেশি উত্তেজিত। তার মধ্যে অশ্মিকে সাহায্য করা বেশ কঠিন ছিল তার কাছে। অথচ অশ্মিকে সে মন থেকে ভালোবাসে, তাই এভাবে অশ্মিকে একা ছাড়তেও ভয় করছিল। নীলের ব্যাপারেও সে নিশ্চিন্ত নয়, তাও মনে হলো এটাই হয়তো ভালো, কেউ তো রইল অশ্মির সঙ্গে। অশ্মি ওর পুরো অতীতটাই আমাকে প্রায় সবটাই বলেছে। আমি শুধু জানতে চাই 5 বছর আগে ঠিক কি হয়েছিল। নীলের কথায় জাসমিন নিজের চিন্তার জাল কেটে বেরিয়ে আসে। 5 বছর আগেও দিব্যর অসুখের বাহানাতে দেব ডেকে পাঠিয়েছিল অশ্মিকে। দীর্ঘদিন পর সন্তানের অসুখের খবর শুনে আর তাকে একবার দেখতে পাবার আশায় অশ্মি কোনো ভাবনা চিন্তা না করে, আমাকেও কিছু না বলে যত তাড়াতাড়ি সম্ভব জয়পুর চলে গিয়েছিল। দেবের একজন পূর্বপুরুষ একজন বাঙালি মেয়ের সর্বনাশ করেছিলেন, আর সেই মহিলার অভিশাপ অনুসারে দেবের পরিবারের ছেলেরা বাঙালি মেয়ে বিয়ে করতে বাধ্য, আর সেই বউকে ওরা ডিভোর্সও দিতে পারে না। সত্যি মিথ্যে জানা নেই, কিন্তু এটা ওরা খুব মানে। তাই অভিশাপের ভয়ে দেব অশ্মিকে ডিভোর্স দিতে পারছে না। ওর প্ল্যান ছিল অশ্মিকে ওখানে নিয়ে গিয়ে ফাঁসানো। হলো ঠিক তাই। দেবের ফাঁদে পা দিয়ে ওখানে যেতে ভাবরি মায়ের পরিবারের লোকেরা উঠে পড়ে লাগলো ওকে মারার জন্য। অশ্মি মরলেই দেবের রাস্তা সাফ। ও আবার কোনো কাউকে বিয়ে করতে পারবে। যদিও আমার সন্দেহ আছে ও আবার কতটা বিয়ে করতে চাইবে এ বিষয়ে। যাই হোক, ওখানে যাবার পর অশ্মি গিয়ে দেখল দীপুর জ্বর হয়েছে। অশ্মি যেতেই ওরা বলল ডাক্তার নাকি বলেছে অজানা জ্বর, বাঁচার চান্স কম। অশ্মি প্রচন্ড ভেঙে পড়ে আমাকে ফোন করেছিল। আমার শুনেই সন্দেহ হয়েছিল। বললাম ডাক্তারের সাথে কথা বল। অশ্মি কথা বলতে চাইলে টাল বাহানা করে কোনো এক ডাক্তারের সাথে কথা বলালো, যে ওদের কথা মতোই সব বলল। দেব অশ্মিকে বলল তার কুল পুরোহিত বলেছেন পর 7 দিন সন্ধ্যেবেলায় 3 মাথার মোড়ে একটা কাঁসার থালায় একটা কাপড়ের পুতুলে সিঁদুর, চন্দন আর ফুলের মালা পুড়িয়ে ধূপ দীপ নারিয়েলের সঙ্গে রেখে আসতে হবে। আর এটা ছেলের মাকেই করতে হবে। সন্তানের মঙ্গল কামনায় অশ্মি কোনো ভাবনা চিন্তা ছাড়াই এটা করে বসল। প্রথম দিন যেই এটা করলো, অশ্মির কপাল এতটাই খারাপ যে 3 মাথার মোড়ে অশ্মি প্রদীপ দিয়েছিল, তার কাছেই পল্লীতে একটা দিব্যর বয়সী ছেলে আচমকাই মারা গেল এবং দিব্য কিছুটা যেন সুস্থ হলো। এইভাবে পর 3 দিন অশ্মি এমন করল এবং 3টি ছেলে মারা গেল। ছেলে 3টেই অসুস্থ ছিল, হয়তো এমনিতেই মারা যেত, কিন্তু অশ্মি এমনটা করতে সবার ধারণা হলো হাভেলির বাঙালি বউ মায়াবিনী এবং অন্যের ছেলের প্রাণ নিয়ে নিজের ছেলের প্রাণ বাঁচাচ্ছে। দেব অশ্মিকে মারার ভালো ব্যবস্থাই করে রেখেছিল। সবাই জানতো দিব্য অসুস্থ। দেব নিজেই আশেপাশে এটা ছড়িয়েছিল।
আর অশ্মি ওসব করার ফলে যে দিব্য সুস্থ হয়ে উঠছে সেটাই ছড়িয়ে দিল কায়দা করে। পুরনো কুসংস্কার মাথা চারা দিয়ে উঠল। ভাবরি মায়ের মৃত্যুর দাগ তো অশ্মির মাথাতেই ছিল, আর এখন ওই বাচ্চাগুলোর মৃত্যুর জন্য সবাই ওকে দায়ী করতে লাগলো। চতুর্থ দিনও থালাটা রাখতে যেতেই খোলা তলোয়ার নিয়ে ওকে তাড়া করলো কয়েকজন। অশ্মি ওখানে গেলে যে কোনো সময় ওর বিপদ হতে পারে আমি জানতাম, তাই আগে থেকেই হাভেলির কাছেই আমি গাড়ির ব্যবস্থা করেছিলাম। কিন্তু তাও হয়তো কিছু হতো না। ভাগ্যক্রমে সেই সময় আমার বাবা ব্যবসার কাজে জয়পুরেই ছিলেন। আমার কোথায় পুলিশের সাহায্য নেন তিনি। ওখানকার পুলিশ কমিশনার ওনার পরিচিত। তিনি কোনো রকমে অশ্মিকে উদ্ধার করে এয়ারপোর্টে পৌঁছে দিলেন। অশ্মি প্রায় প্রাণ নিয়ে পালিয়ে আসে। একটানা বলে জেসমিন চেয়ারে এলিয়ে দেয় নিজেকে, অনেকটা জল খায়। এরপরেও অশ্মি ওখানে যেতে চায়। ও কি কিছুই বুঝে না? এবারেও যে এমনটা হবে না তার কি গ্যারান্টি আছে? নীল হতবাক হয়ে যায়। এবারেও হতে পারে, ইনফ্যাক্ট হবার চান্স বেশি। কিন্তু অশ্মি যাবেই, ওকে আটকানো যাবে না। দিব্যজের সন্তান নীল। নিজের প্রাণের ভয় কি কোনো মা সন্তানের অসুখ শুনেও না গিয়ে থাকতে পারে বলো? তাছাড়া আমার মনে হয় এ তো কিছুর পরে আজও অশ্মির মনে দেবের জন্য একটা আশা আছে যে সব একদিন ঠিক হয়ে যাবে। এক এক সময় তো আমার মনে হয় দেবের জন্য অশ্মির মনের মধ্যে যে ভয়টা আছে সেটাই ওদের মধ্যে একমাত্র বন্ধন। ওটাই ওদের সম্পর্কটাকে ধরে রেখেছে। ওটার জন্যই অশ্মি বেরোতে পারছে না অতীত থেকে। যেদিন যেদিন ওর ওই ভয়টা কেটে যাবে সেদিন হয়তো এই পচে যাওয়া সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে পারবে অশ্মি। জেসমিন ম্লানভাবে হাসে। নীল টেবিলে খানিকটা ঝুঁকে পড়ে জেসমিনের হাতটা ধরে। আমি কথা দিচ্ছি আপনাকে, অশ্মির মনের ভয় আমি কাটাবই। ওকে সুস্থ জীবনে আমি ফিরিয়ে আনবই। ওরও অধিকার আছে সুখের মুখ দেখবার, ভালোবাসা পাবার। লন্ডন থেকে মুম্বাই হয়ে জয়পুরের ফ্লাইট ধরে অশ্মি আর নীল। অশ্মির বুকের মধ্যে অদ্ভুত এক শিরশিরানি ভয়। 5 বছর আগের স্মৃতি ভুলে যেতে চাইলেও বারবার ফিরে আসছে। ওর মুখটা বড্ড শুকনো দেখায়। তার মনের ভয় তার অজান্তেই মুখে একটা ছাপ ফেলে। নীল অশ্মির মুখের দিকে তাকিয়ে শক্ত করে তার হাতটা চেপে ধরে। অশ্মির মনটা একটু অন্যদিকে ঘোরাতে হবে এখন। অশ্মি, তোমার এইসব অভিশাপের ব্যাপারগুলো বিশ্বাস হয়? আমার তো হয় না। তোমার কি সত্যিই মনে হয় না এগুলো জাস্ট গাল গল্প? আমি তো বিশ্বাস করেছিলাম তখন, কিন্তু জ্যাসমিন সব শোনার পর বিশ্বাস করেনি। আর ও বিশ্বাস না করলে তার শেষ দেখে ছাড়ে। ওই খুঁজে বের করেছিল। চন্দ্রনারায়ণ যে রাতে শৈলজার ইজ্জত নেয় সেই রাতে শৈলজা অভিশাপ দিয়েছিল ঠিকই, কিন্তু সে মরেনি। একজন পুরনো দাসী তাকে উদ্ধার করে। শৈলজার ধর্ষণের সময় সে মন্দিরের ভেতরে মূর্তির আড়ালে লুকিয়েছিল। সে জানত বাধা দিয়ে কোনো লাভ নেই, তাই সে চেষ্টাও করেনি। চন্দ্রনারায়ণ মন্দির থেকে বেরোতেই সে মন্দিরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। খুব কম লোকেই জানে ওই মন্দিরের দেবী মূর্তির নিচে একটা গুপ্ত পথ আছে। দেবীর ত্রিনয়নের চাপ পড়লেই সেই রাস্তা খুলে যায়। চন্দ্রনারায়ণ নিজেও এ কথা জানতেন না, কারণ তার খুব ছোট বয়সে তার বাবা মা মারা যান। কিন্তু সেই দাসী, সে সেই রাস্তার কথা জানত, কারণ সে তো ওই মন্দিরেই কাজ করত। সে নিজের ছেলের সাহায্যে রাতের অন্ধকারে গুপ্ত রাস্তা দিয়ে ঝিলের পাড়ে শৈলজাকে বের করে এনে সেই রাস্তা ছেলের হাতে চিরতরে বন্ধ করে দেয়। সেই দাসীর ছেলে বিনোদ শৈলজাকে নিয়ে গোপনে জয়পুর ছাড়ে। এক গলা ঘোমটা দেওয়া রাজস্থানী পোশাকে শৈলজাকে নিজের স্ত্রী পরিচয়ে অতি গোপনে জয়পুর থেকে বের করে আনে। পরে অবশ্য বিনোদকে ভালোবেসে তাকে বিয়ে করেন শৈলজা।
চন্দ্রনারায়ণ যখন শৈলজাকে ধর্ষণ করেন তখন শৈলজার গর্ভে ছিল সূর্য নারায়ণের সন্তান। সেই সন্তানকে জন্ম দেন শৈলজা। বিনোদের পরিচয় বড় হলেও সে সন্তান আদতে সিংহানিয়া পরিবারেরই। তার বংশধররা এখনো আছে। শৈলজার নাতির সাথে জ্যাসমিন আমাকে দেখাও করিয়েছে। যেহেতু শৈলজা ওইভাবে পালিয়েছিলেন, তাই কেউ জানেনি যে তিনি জীবিত। তার দেহ মন্দিরে আটকে আছে, এই ধারণা থেকেই সবাই তাকে সতী ধরে নিয়ে তার অভিশাপ বিশ্বাস করে চলেছে। অশ্মি অন্যমনস্কভাবে কথাগুলো শেষ করে। তার মানে অভিশাপ টুভিশাপ কিছু না, এরা নিজেরা নিজেদেরই কুকর্মের জালে ফাঁসছে। কিন্তু অশ্মি, একটা জিনিস বুঝতে পারছি না, দেব না হয় তোমাকে ডিভোর্স দিতে পারছে না, কিন্তু তুমি ওকে ডিভোর্স দিয়ে নিজে এই পাঁক থেকে বেরোচ্ছ না কেন? জয়পুরে এয়ারপোর্টের বাইরে আসতেই অশ্মি আর নীল দেখতে পেল একটা মাঝবয়স্ক লোক হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে। তাতে লেখা মিসেস অস্মিতা সিংহানিয়া। অশ্মির বুকটা আবার কেমন দুরু দুরু করে উঠল। তিক্ত অভিজ্ঞতার তো শেষ নেই। সে অসহায়ভাবে নীলের মুখের দিকে তাকালো। নীলের মুখটা যেন ইস্পাত কঠিন। সেই মুখে নেই কোনো অভিব্যক্তি, চোখ দুটো যেন পাথরের মতো। অস্মিতা আরও ঘাবড়ে গেল সেই মুখ দেখে। এমন তো সে কখনো নীলকে দেখেনি। তবে ফ্লাইটের শেষের দিকেই নীল একটু গম্ভীর হয়ে গিয়েছিল যখন অশ্মি সে কেন দেবকে ডিভোর্স দিচ্ছে না নীলের এই প্রশ্নের কথা ঘুরিয়ে দিয়েছিল। অশ্মি কিছুতেই আসল সত্যিটা নীলকে বলতে পারেনি, কারণ সত্যিটা মাঝে মাঝে নিজের কাছেই গ্রহণযোগ্য হয়ে ওঠে না। অশ্মি দেবকে ডিভোর্স দেবার কথা যখনই ভেবেছে তখনই মনে হয়েছে সে ডিভোর্স দিলেই দেব অর্পিতাকে বিয়ে করবে। দেবের হাজার শয়তানি সত্ত্বেও অশ্মির অবচেতন মনে তার জন্য জায়গা আছে, কারণ প্রথম প্রেম গিয়েও বোধহয় যেতে চায় না। তাই অর্পিতাকে দেবের স্ত্রী রূপে সে কল্পনাও করতে পারে না। সে নিজেকে বারবার এটাই বোঝানোর চেষ্টা করে যে দেব অর্পিতাকে বিয়ে করলে অর্পিতার জীবনটাও তার মতোই নষ্ট হয়ে যাবে। অর্পিতা তাকে দিদি হিসেবে স্বীকার না করলেও তার কাছে অর্পিতা তার নিজের মায়ের পেটের বোন। তার জীবনটা অশ্মি কি করে নষ্ট হতে দেবে? সে নিজেকে বিশ্বাস করাতে চায় এখন প্রেমিকা হিসেবে অর্পিতার কদর আছে, কিন্তু যে মুহূর্তে সে দেবের স্ত্রী হয়ে যাবে সেই মুহূর্তেই দেব তাকে ছুঁড়ে ফেলে দেবে নিজের জীবন থেকে, ঠিক যেমন তাকে দিয়েছে। অথচ সে খুব ভালোভাবেই জানে যে সে দেবের শুধুমাত্র কাগজের বউ। আসল জীবনে সেই জায়গাটা অর্পিতারই। নিজের মনের এই ভাবনাগুলো সে অনেক চেষ্টা করেও নীলকে বলতে পারেনি। এখন নীলের দিকে তাকিয়ে তার মনে হলো সত্যিটা হয়তো বলে দেওয়াই উচিত ছিল। হয়তো নীল তাকে ভুল বুঝেছে, ভাবছে সে দু নৌকোয় পা দিয়ে চলতে চায়, কিন্তু সে তো সত্যিই তা চায় না। এটা তো সত্যি, নীলের সঙ্গে জীবনে একটা নতুন পথ চলতে গেলে তাকে তো পুরনো তিক্ত সম্পর্কটা থেকে বেরিয়ে আসতেই হবে। সে মুহূর্তে মন স্থির করে ফেলে, যা এতদিনেও সে করতে পারেনি। অশ্মি নীলের দিকে একটু সরে এসে তার হাতটা শক্ত করে চেপে ধরে। নীল যেন একটু চমকে ওঠে, গভীরভাবে তাকায় অশ্মির চোখের দিকে, কিছু একটা খোঁজার চেষ্টা করে যেন। তারপর আস্তে আস্তে তার মুখটা নরম হয়ে আসে। সে একটা মৃদু হাসির সঙ্গে অশ্মির হাতে একটু আলতো চাপ দিয়ে বলে, চলো অশ্মি, ভয় পেও না, আমি সবসময় আছি তোমার সঙ্গে। মনের প্রবল আবেগের ঝড়ে হাভেলি ঢোকার মুখে ক্ষণকালের জন্য যেন থমকে দাঁড়ায় অশ্মি। নীল তার কানের কাছে মুখ নিয়ে বলে, অশ্মি চলো। দেবের কথায় আনমনা অশ্মি যেন বাস্তবের মাটিতে ফিরে আসে। ধীরে ধীরে হাভেলিতে ঢুকতেই
সামনেই দেখতে পায় দেবকে। সে একটা বড় কৌচে বসে ফাইল দেখছিল। 40 পেরোলেও আগের সে রূপ এখনো অমলিন। এখনো সে অসম্ভব সুদর্শন একজন মানুষ। বয়সের সঙ্গে একটা পরিণত বোধের ছাপ তার মুখকে আরো আকর্ষণীয় করে তুলেছে। নিয়মিত শরীর চর্চার কারণে তার শরীর এখনো নির্মেদ টান টান। শুধু একটা রিমলেস চশমা ছাড়া তার বিশেষ কোনো পরিবর্তন হয়নি। অশ্মিকে দেখে দেব ফাইলটা রেখে পূর্ণ দৃষ্টিতে তাকালো অশ্মির দিকে। না, এখন অশ্মিকে বেশ আকর্ষণীয় লাগছে। পরিণত বোধ, রুচি আর আভিজাত্য মিলিয়ে এ যেন এক নতুন অশ্মি। 5 বছর আগে যখন দেখেছিল তখনকার থেকে যেন আরও ভালো লাগছে। রাজহংসীর মতোই বয়সের সঙ্গে অশ্মির রূপ যেন খুলছে। আসল কথা হলো, অশ্মিকে বহুদিন হলো সে পায়নি। আর যা পরিস্থিতি, তাতে পাওয়ার সুযোগও বেশ কম। আর সেটাই আকর্ষণের মূল কারণ। না হলে অভিজাত সুন্দরী নারী দেব কম দেখেনি। এখনো তার একটা অঙ্গুলি হেলনে এমন অনেক নারী তার কাছে ছুটে আসবে। আর অর্পিতা এখন তার কাছে কেমন একটা জল ভাতের মতো হয়ে গেছে। নিত্য নিয়মিত সহজলভ্যতার কারণে অর্পিতার আগুনের মতো রূপও আর তাকে টানে না। দেব যেন নিজের চোখ দিয়ে মাপতে থাকে অশ্মিকে। তার ছিমছাম টান টান চেহারাটা যেন দেব জিভ দিয়ে চাটতে থাকে। নিজের স্ত্রীকে কোনো পুরুষ এতটা বাজেভাবে দেখতে পারে অশ্মির কল্পনাতেও ছিল না। তার শরীরটা ঘেন্নায় যেন সিঁটিয়ে যায়। সে নীলের পাশ ঘেঁষে দাঁড়ায়। এবার দেবের নজর পড়ে নীলের ওপর। ভুরুটা কুঁচকে সে তাকায় নীলের দিকে। কিছু যেন চোখে চোখে সে বলে ওঠে নীলকে। হঠাৎ নীল সামান্য একটু অস্বস্তির সঙ্গে চোখটা নামিয়ে নেয়। এক পায়ের বুড়ো আঙুল দিয়ে আর এক পায়ের বুড়ো আঙুল ঘষতে থাকে। অশ্মি নিজের বিরক্তি ঘেন্না নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে ব্যাপারটা খেয়াল করল না। এ আবার কাকে সঙ্গে নিয়ে এসেছ? সমস্ত লজ্জা ঘেন্না কি বিসর্জন দিয়ে এসেছ নাকি ভুলে গেছো তুমি সিংহানিয়া পরিবারের বউ? অসুস্থ ছেলেকে দেখতে এসো এমন বেহায়াপনা তোমার গেল না? যাই হোক, তোমাকে আর কি বলবো, তুমি তো সবকিছুর ঊর্ধ্বে। এখন হাতটা ছেড়ে দয়া করে সরে এসে দাঁড়াও। এখানে আরো অনেক লোক আছে, এসব দেখলে বদনামের আর বাকি থাকবে না। দেব মুখ কুঁচকে অত্যন্ত বিরক্তির সঙ্গে বিকৃত গলায় বলে। বারবার সহ্য করতে করতে অশ্মির যেন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। একজন চূড়ান্ত চরিত্রহীন মানুষের কাছে নিজের নির্লজ্জতার হিসেব শুনে সে হঠাৎ ক্ষেপে উঠল। দেব, তুমি না হয় এসব নিয়ে আমাকে নাই বা বললে। আমি আমার বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে এসেছি বলে তোমার বদনাম হবে? হাসালে দেব, বদনাম হতে আর কি কিছু বাকি আছে এই হাভেলির যে নতুন করে আবার বদনাম হবে? অনেক আগেই তো। অশ্মির কথা শেষ হবার আগেই দেব হঠাৎ প্রচন্ড রেগে কৌচ থেকে উঠে অশ্মির দিকে তেড়ে এলো। চুপ, একদম চুপ, মুখ মেরে ভেঙে দেবো হারামজাদি নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ একটা, আবার মুখে মুখে কথা বলছে। যাও, সম্পদকে ডেকে দিচ্ছি, ওর সঙ্গে নিজের ঘরে চলে যাও। আর তোমার ওই বয়ফ্রেন্ডকেও ঘর দেখিয়ে দেওয়া হবে। তবে এই বাড়িতে যদি দুজনকে একদিনও এক ঘরে দেখি, মেরে পুঁতে দেব। তুমি ভালো করেই জানো আমি কি করতে পারি অশ্মি, তাই কোনো নষ্টামি করার চেষ্টাও করবে না। মনে রাখবে, তুমি এখনো আমার স্ত্রী। অশ্মির চোখ দুটো হঠাৎ যেন জ্বালা করে ওঠে। তারপর অবাধ্যের মতোই চোখের জলগুলো ফোঁটা ফোঁটা হয়ে গাল বেয়ে নামতে থাকে। সে অবাক হয়ে যায়। নীল যেন স্থানুর মতোই হয়ে গেছে। তার চরম অপমানেও সে পাথরের মতোই নিশ্চল। অবশ্য অশ্মি এটা বোঝে যে এখানে নীলের সত্যিই কিছু করার নেই। সে দেবের সামনে তৃণসম নগণ্য।
দেবের 1 সেকেন্ড লাগবে নীলকে পিষে মেরে ফেলতে। অশ্মি নীলকে হারাতে চায় না। সে বড্ড অসহায় আর একা। নিজেকে অনেক কষ্টে সামলে অশ্মি খসখসে গলায় বলে, দিব্য কোথায়? আমি ওর কাছে যাব। ছেলেটাকে কতদিন দেখিনি, প্লিজ দেব। দেব কিছু বলার আগেই অর্পিতা সামনে এসে দাঁড়ায়। পরবর্তী পর্ব